মানুষ কতটা নির্দয় হলে নিজের স্বামী এককালীন ভালোবাসার মানুষটা দ্বিতীয় বিয়ের হলুদের অনুষ্ঠান দু চোখে মিলে দেখতে পারে আপা? তোমার কি বুকে একটুও ব্যথা হচ্ছে না? নিজেকে এমন পৈশাসিক দুঃখ দিয়ে কি মজা পাচ্ছ? চিত্রার চোখে মুখে উদ্বিগ্নতা, অথচ যাকে প্রশ্ন করা হলো তার ভিতর কোনো হেলদোল নেই। সে নির্লস তাকিয়েছে তার পাশের বিল্ডিংয়ের চাঁদে। দারুণ সাজসজ্জার বিয়ের অনুষ্ঠানে মুখরিত সেই চাঁদ। ভরবেশে বসে থাকা মানুষটাও ভীষণ হেসে খেলেই যে নিজের বিয়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তা বোঝাই যাচ্ছে। চিত্রার সামনে দাঁড়ানো মানবী নিরুত্তর। চিত্রা অধৈর্য হলো, কিছুটা বিরক্ত কণ্ঠেই বলল, চাঁদ আপা, এখন ভোর সন্ধ্যাবেলা, চারপাশে কুয়াশা ছড়াছড়ি। এই অবস্থায় কেবল পাতলা একটা শাড়ি জড়িয়ে আছো শরীরে। শরীরটার এত অযত্ন করছো কেন? যার মনই সাথে নেই তার আর শরীর যত্ন দিয়ে কি হবে? চিতাবাঘ মৃত মনের মানুষকেও সব ছুতে পারে না। চিত্রা থমকে গেল। ততক্ষণে তার সাদনি আপার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু, মুক্তোর দানা মতন অশ্রু গড়িয়ে পড়ল। চিত্রা বড্ড লাজুক ধরনের মেয়ে, কারো কান্না তার সহ্য হয় না, তার উপর যদি মানুষটা প্রিয় হয় তবে তো হলোই। সাদনি আপার কান্না দেখে কেঁদে দিল মেয়েটাও। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি আপা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। শাহাদাত ভাই কেন তোমারে বুঝলো না? ছোট বোনের কান্না দেখে চমকে গেল চাঁদনি। তাড়াতাড়ি বোনকে বুকে জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলল, কাঁদছিস কেন পাগলি? প্রেমে পড়লো ওই একটু কষ্ট পেতেই হয়। কষ্ট যদি সহ্যই করতে পারলাম না তবে কেমন ভালোবাসলাম বলতো? সাদনি আপার ছোট্ট কথায় চিত্রার মনে তোড়ফাড় করে ঝড় তুলল। প্রেমে পড়লো কষ্ট পেতেই হবে? প্রেম অনুভূতিটা এত সুন্দর, তবে কেন পেতে হবে? চাঁদনি আপা আরেকটু শক্ত হাতে জড়িয়ে রাখলো তার বোনটাকে। দৃষ্টি তার সেই ছাদের পাশের ছাদটাতে। লোকটা কি সুন্দর হেসে খেলেই না বিয়ে করছে, অথচ এদিকে যে একটা মেয়ে জিন্দা লাশ হয়ে যাচ্ছে সে খবর কি লোকটার আছে? চিত্রাও বোনের বুক থেকে মুখ তুলল, বেশ পিষপিষিয়ে বলল, আপা, তোমাদের বিয়ের খবর না কেউ জানলো না? এমন বিচ্ছেদের কথা কেউ জানবে? তুমি একটু স্বার্থপর হতে পারলে না আপা? জানিয়ে দিতে তোমার আর সাদাত ভাইয়ের বছরের সম্পর্কতা 8টা বছর তো মুখের কথা না। সে বিদেশ যাবে বলে তোমাকে বিয়েও করে গেল, অথচ বিদেশের হাওয়া গায়ে লাগতেই তুমি এমন অপছন্দর হয়ে গেলে? ভালোবাসা এতটা প্রকাশও হয়ে গেল? বোকা বোকা কথা বলিস না চিতাবাঘ। 8 বছর ভালোবেসেছে বলেই আমার সাথে তার চিরজীবন থাকতে হবে এমনটা তো কোথাও লিখে নেই, তাই না? ভালোবাসতে যেহেতু পেরেছি তবে দু চোখ মিলে তার সুখও আমি দেখতে পারবো। কাঁদিস না। এক জীবনে সব পেয়ে গেলে তো জীবনের মজাই নেই, তাই না বল? কিছুটা থাক অপ্রাপ্তি, অথচ তুমি তো তার জন্য জীবনের 28টা বছর বসন্ত অপেক্ষা করলে। সেটা অপেক্ষা সবসময় মিষ্টি কেন হতে হবে চিতাবাঘ? কখনো কখনো অপেক্ষা তিতে হোক, পানসে হোক, রঙহীন হোক। চিত্রা মহা বিরক্ত হলো। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে আপার জন্য, অথচ আপা নিজেই নিজের প্রতি কত নির্দয়। চিত্রার আর সাহস হলো না এই বিচ্ছেদের গল্প দেখা। সে দ্রুত ছাদ পেরিয়ে চলে গেল নিজেদের ফ্ল্যাটে। এই মেয়েটার জীবন কখনো এমন দিন না আসুক, মেয়েটা যে সহ্য করতে পারবে না। চাঁদনি চোখ বন্ধ করলো। তার কাঁধ গলিয়ে পড়ে থাকা নীল রঙের জামদানি শাড়ির আঁচলটা তখন বাধাহীন উঠছে। শীতের কনকনে ঠান্ডা বাতাসে চাঁদনি কেঁপে কেঁপে উঠল। চোখে ভেসে উঠল কত সুখের স্মৃতি। যে মানুষটাকে 20 বছর বয়সে খুব যত্নে বুকে এঁকেছিল, তাকে সে যে চাইলেও মুছতে পারবে না, কিন্তু মানুষটা তাকে মুছে ফেলেছে নিঃসংকোচে। বিবেকেও ভাদেনি, হৃদয়েও না, অথচ সেই মানুষটার প্রিয় রংটাই শরীরে জড়িয়ে আছে আজ। ভালোবাসার মানুষটার সুখ দেখতেও ভালো লাগে, এটা কি আর আবেগ? চিত্রা বুঝবে। আরে পাশের ছাদে কি নীল জ্যোৎস্নার হাট? ব্যাপার কি? রাত বিরাতে ছাদের এমন সৌন্দর্যতার কারণ কি? সাথে নিজের ব্যক্তিগত সময়টায় অন্য কারো হস্তক্ষেপে ভ্রু কুঁচকাল। ঘাড় ঘুরিয়ে তার পেছনের দিকে তাকাতেই গোলাপের ন্যায় সুদর্শন এক ছেলেকে চোখে পড়ল। ছেলেকে দেখে সে অবাক হলো, কিছুটা বিস্ময় নিয়ে বলল, মিন্ময়, তুমি এভাবে কথা বললে কেন? সাদনির প্রশ্নের বিপরীতে মিন্ময় নামে ছেলেটা ভীষণ আদুরে এক চিলতে হাসি দিল। কোকড়া কোকড়া চুলগুলো জাগাতে জাগাতে বলল, আমি না, আমার অসভ্য মুখটা বলেছে। সিনিয়র আপু দেখলে এই বেয়াদবটা আমার কথা শুনে না, ঠুসঠাস পেপাস বলে ফেলে ইন্দুবালা। সাদনি বেশ বিরক্ত হলো মিন্ময়ের কথায়, কিছুটা দমকেই বলল, তোমাকে না বলেছি এসব অদ্ভুত নামে ডাকবে না আমাকে। তোমার থেকে ঠিক 4 বছরের বড় আমি। আমাকে যেখানে তোমার আপু ডাকা উচিত, সম্মান করা উচিত, সেখানে তুমি এসব নামে ডাকছো। এত বেয়াদব কেন তুমি? সব আমার অসভ্য মুখের দোষ ইন্দুবালা। আর
ইন্দুবালা নামটা কই অদ্ভুত। ইন্দুবালার বাতের হোটেল নামের একটা উপন্যাস আছে, তো জানো না? কবি লিখেছেন ইন্দুবালার বাতের হোটেল, আর আমি লিখব ইন্দুবালার রাগের হোটেল। সুন্দর হবে না? দিন দিন বেয়াদব হচ্ছে। যাও, তোমার ভাইয়ের ওখানে গায়ের হলুদ হচ্ছে, আর তুমি এখানে কি করছো? যাও ওখানে। আপনার পরিবার এখানে অনুষ্ঠানে এসেছে, আর আপনি ওখানে ছাদে এমন সেজেগুজে দাঁড়িয়ে আছেন কেন? ওহো, সাজতে বেশি সময় নিয়েছিলেন নাকি? সেজন্য তারা আনেনি? আহা, আসুন এখান থেকে একটা লাফ দিয়ে আমার কোলে, ও সরি, আমাদের ছাদে চলে আসুন। ছাদনি মিন্ময়ের দিকে তাকালো। এমনিতে তার মন খারাপ, তার উপর মেজাজ বিগড়ে দিতেই ছেলে চলে এসেছে। বিরক্তিতে তেতো হয়ে উঠল তার ভেতর। সে মুখ দিয়ে অসহ্য রকমের একটা শব্দ করে হনহনিয়ে নেমে গেল ছাদ থেকে। তা দেখে খিলখিল করে হাসলো মিন্ময়। সিনিয়রদের সাথে হেয়ালি করতে এত মজায় ইন্দুবালাকে না দেখলে সে জানতই না। কঠিন রাগি রাগি মেয়েটা কেমন একটুতেই ফুসে উঠে। মিন্ময়ের বড্ড ভালো লাগে। এসব ভাবনার মাঝে পেছন থেকে মিন্ময়ের ডাক আসতে সে ছুটে চলে গেল। তার বেশ কাজ আছে আজ। তার বড় ভাইয়ের গায়ের হলুদ, সব দায়িত্ব তো তার উপরে। পড়ার টেবিল গম্ভীর মুখে বসে আছে বাহার ভাই। তার সামনে চিত্রা বারংবার একটা অঙ্ক ভুল করছে, আর বাহার ভাই চুপচাপ সেটা দেখে চলছে। এক পর্যায়ে চিত্রা অধৈর্য হয়ে লেখা থামিয়ে দিল। ঠোঁট ফুলিয়ে চোখ গোলাপের মতো তাকালো বাহার ভাইয়ের দিকে। আহ্লাদি স্বরে বলল, বাহার ভাই, হচ্ছে না তো, এটা কি মাস? নিজের কথার বিপরীতে বাহারের অদ্ভুত প্রশ্ন শুনে কপাল কুঁচকাল চিত্রা। আনমনে বলল, এটা কি মাস? বাহারের কণ্ঠে আগের মতোই গম্ভীরতা। চিত্রা জটফট উত্তর দিল, ডিসেম্বর। জানেন না এটা? জানবেন কিভাবে? সারাদিন চোখে মুখে রাগ লিপটে রাখলে আর কিছু পড়বে চোখে? পড়বে না। ডিসেম্বরের কত তারিখ? চিত্রা এবার নড়ে চড়ে বসল। বাহার ভাই অহেতুক কথার লোক না। যেহেতু সে জিজ্ঞেস করছে, তার মানে কোনো জরুরি কিছু। কিন্তু কি? আজকে কি কোনো বিশেষ দিন? কই, চিত্রা তো মনে পড়ছে না। তার তো পড়াবাদী পৃথিবীর সব কথাই মনে থাকে। তাহলে আজকের দিনটার গুরুত্বটার কথা তার মনে পড়ছে না কেন? চিত্রা মুহূর্তে দাঁড়িয়ে গেল। ছোট সড়ো বলল, আজ ডিসেম্বরের 17 তারিখ, বৃহস্পতিবার, রাত 7:30 বাজছে। কিন্তু কেন জিজ্ঞেস করছেন? প্রশ্নটা করেছে ঠিক, কিন্তু উত্তর শোনার অপেক্ষা করল না সে। বরং খুব দ্রুত টেবিলের সাথে লাগানো ক্যালেন্ডারের কাছে ছুটে গেল। তারিখটা বারবার ঘুরিয়ে দেখল। কই, সে তো এখানে লাল কালি দিয়ে দাগ দেয়নি। বিশেষ কোনো দিন হলে তো দাগ দিয়ে রাখতোই। তাহলে বাহার ভাই এত করে জিজ্ঞেস করছে কেন? চিত্রা আবার ব্যস্ত পায়ে ছুটে এসে চেয়ারে বসল। আগ্রহী কণ্ঠে বলল, 17 তারিখে তো, আজ তো কোনো বিশেষ দিন না বাহার ভাই। তবে জিজ্ঞেস করলেন যে? চিত্রার প্রশ্নটা করতে দেরি, অথচ তার পরশা হাতটাতে কাঠের স্কেলের ভারী ফুটতে দেরি হলো না। তাও একটা না, পরপর দুটো প্রহার করলে। চিত্রা হতভম্ব বিস্মিত চোখে কেবল তাকিয়ে রইল। তার মস্তিষ্ক তখনও ব্যাপারটা বোধগম্য হলো না। বাহার ভাই তাকে মারলো কেন? কিন্তু কষ্ট করে চিত্রাকে মারের রহস্য বের করতে হলো না। তার আগে বাহার বেশ উচ্চকণ্ঠেই বলে উঠল, তোমাকে তারিখ জিজ্ঞেস করেছে, আর তুমি চলে গেছো বিশেষ দিন খুঁজছে, অথচ আর 3 মাস পর যে তোমার বোর্ড পরীক্ষা, তা তোমার মাথাতেই নেই। কি অদ্ভুত! ফেল তো করবে, সাথে আমার মানিজ্য ডুবাবে, খাতায় বড় বড় ঘিম নিয়ে আসবে। তারপর সবাই আমাকে বলবে, ওই যে দেখ, খাতায় ডিম্পা চিত্রার টিচার যাচ্ছে, তাই না? এটাই চাচ্ছ তুমি, এলাকায় আমার নাম খারাপ করতে, তাই না? চিত্রার চোখে তখন অভিমানে অশ্রু হানা দিল। সে আর কিছু না বলে চোখ মুখ ফুলিয়ে বইয়ের দিকে দৃষ্টি দিল। বাহার ভাইটা সবসময় বেশি বেশি করে। আজকে বাড়ির সবাই শাহাদাত ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছে। কই, সে তো গেল না। একমাত্র বাহার ভাইয়ের রাগ করবে ভেবেই তো যায়নি। তাছাড়া অবশ্য চাঁদনি আপার কথা ভেবেও সে যায়নি। কিন্তু সে যাই হোক, প্রথম কারণ তো বাহার ভাই। কিন্তু লোকটা তা বুঝলে তো? ঠিক 5 মিনিট খুব নীরবে অতিবাহিত হলো। দুষ্টু চিত্রা দুষ্টুমি করল না। ভাব এমন যে খুব বেশি মনোযোগ দিয়ে ফেলেছে পড়ার টেবিলে। বাহারও চুপ করে চিত্রার মতিগতি বোঝার চেষ্টা করছে। মেয়েটা বোধহয় বেশি ব্যথা পেয়েছে। না হয় এমন চুপ করে পাত্রী সে নয়। সে সুন্দর 2 হাত জাগাতে জাগাতে গাইতে শুরু করলো, দিলবার দিলবার, ও দিলবার দিলবার। বাহার হতাশার শ্বাস ফেলল, কপাল চাপড়ে বলে উঠল, একটা কথা আছে না, ময়লা যায় না ধুইলে, স্বভাব যায় না মরলে। ঠিক সেই মুহূর্তেই পাশের রুম থেকে বেশ শব্দ করেই কিছু পড়ার শব্দ হলো। চিত্রা আচমকাই থমকে গেল। মাথায় খেলে গেল চাঁদনি আপার কথা। কোনো অঘটন হলো না তো? গম্ভীর রাত।
ছাদের রূপালি ছোঁয়া বাতায়নের কোল ঘেঁষে লুটোপুটি খাচ্ছে মেঝেতে। রুমটা আধারে নিমজ্জিত, একধারে আধারও বলা যায় না। কিছুটা আলো জানালার ঝাপসা কাচ বেয়ে লুকিয়ে এসে রুমটার খানিকটা আধার হালকা করার প্রচেষ্টা চালিয়েছে। জানালার ঠিক পাশে দাঁড়িয়ে আছে পুরুষ সবাই, কণ্ঠ ছেড়ে তার গান ভেসে এলো। কেউ রাখে না মন, কেউ ভাঙে মন, মিলে না হিসাব। আর কেউ ভাঙে মন, কেউ রাখে মন, মিলে না হিসাব। কারো মনেরই অভাব, কারো মন ভাঙ্গার স্বভাব। পুরুষ স্বভাবটার কিঞ্চিত দূরে হাঁটু মুড়ে বসে আছে একটা নারী দেহ। ফিট গলিয়ে যাওয়া তার শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। মিনিটে মিনিটে কেঁপে উঠছে সেই কোমল দেহখানা। তার কিছুটা দূরেই চিত্রায়ণ বিরস অসহায় মুখে বসে আছে। বড় বোনের কান্নাটা যে তার ভীষণ কষ্টের কারণ, সে কথা তো সবারই জানা। বাহার ভাই গান থামালেন। গগন বক্ষে থাকা হাসিমুখী ছাদের দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে নারী ছাদকে প্রশ্ন করলেন, ছাদ, কাঁদলেই কি প্রেমিক ফিরে? যদি ফিরে আসে তবে তোমাকে আমি কাঁদতে বারণ করব না, আর যদি না ফিরে তবে অবশ্যই বোকামি বন্ধ করতে বলবো। বাহার ভাইয়ের ছোট বাক্যটাই মেয়েটার কান্না দাপট কমিয়ে দিল। এতক্ষণ কান্নার মিহিস্বর পাওয়া গেলেও এখন সবটাই নিচ্ছুপ। একেবারেই যে সে কান্না বন্ধ করেনি তা না দেখেও বোঝা যায়। মন ভাঙার আর্তনাদ কি কথার মলম কমাতে পারে? তবে আগের চেয়ে কমিয়ে গিয়েছে কান্নার স্রোত। বাহার ভাই কণ্ঠ আগের নাই রেখেই বললেন, তোমার করা শব্দ হওয়াতে চিত্রা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমি পাইনি। যে মেয়েটা জীবনের 28টা বছর পার করেছে সে জানে জীবন কতটা মূল্যবান। আমার মতে ছেলেদের তুলনায় মেয়েদের জীবনটা এক অংশ হলেও বেশি কঠিন দেশে। যে দেশ মেয়েদের বোঝা মনে করে, সে দেশে একটা মেয়ের 28 বছরের জীবনটা নির্দ্বিধায় বহু সংগ্রামের পর প্রাপ্তি। আর একটা সংগ্রামী মেয়ে কখনোই এত সুন্দর জীবন দুয়ানার প্রেমিকের জন্য নষ্ট করবে না, তা আমার জানা ছিল। চিত্রা তাকালো বাহার ভাইয়ের দিকে। লোকটার শার্টের বোতাম খোলা, চুলগুলো উস্কো খুস্কো, চোখের নিচের কালচে দাগার ফোড়া ঠোঁট, কেমন অগোছালো ভঙ্গি তার। অথচ সে অগোছালো মানুষটা কত সুন্দর করেই না কথা বলে। সাদনিয়া পারো কান্নাতে ততক্ষণে থেমে গিয়েছে। কণ্ঠস্বরের ভীষণ বাজে অবস্থা, তবুও ভীষণ করুণ স্বরে মেয়েটা বলল, বাহার ভাই, ভালোই তো বেসেছিলাম, ভুল তো করিনি, তবে শাস্তি কিসের পেলাম? ভুল মানুষকে ভালোবাসার শাস্তি পেলে তুমি বুদ্ধিমতী, আশা করি ব্যথা বলে উঠে দাঁড়াবে। আর এই যে কাঁদছ, সেটা আদার ঘরেই রাখবে। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে জেনেই গেছে যে তুমি তাকে ছাড়া প্রচুর ভেঙে পড়বে, তবুও তো সে গিয়েছে, তাই না? সে তোমার চোখের জলের মূল্য দিলে কি যেত? তাহলে কেন কাঁদবে তার সামনে? তাকে কেন বুঝতে দিবে তুমি দুর্বল? আকাশের চাঁদ হাজারো তারার ভিড়ে থাকে, কিন্তু ভোলার সময় আমরা বলি সে একা, কিন্তু কখনো বলিছি সে দুর্বল? তাহলে মানুষ চাঁদ কেন দুর্বল হবে? কোনো একদিন ছাদের নির্মমতার গল্প শুনবো। আজ না হয় ছাদ শোকে ডুবে থাকুক। কান্না করা ভালো, কষ্ট কমে যায়, কাঁদো, তবে সেটা যেন ঘরের বাহিরে না পৌঁছায়, কেমন? গ্লাসটা ভেঙেছিল কেন? কষ্ট কমানোর জন্য, তাই তো? তবে কমাও, সব ভাঙো, কিন্তু মনটাকে ভাঙতে দিও না। আমি যাই তাহলে। সাদনি উঠে দাঁড়ালো। দিন দুনিয়ার কথা না ভেবে ছুটে গিয়ে আচমকিভাবে জড়িয়ে ধরল বাহারকে। চিত্রও কিছুটা চমকে গেল। সাদা ফাজে নিজের মাঝে নেই সেটা সে জানে, তবুও তার কষ্ট হচ্ছে। বাহার ভাই যে তার কষ্ট হওয়াটা তো স্বাভাবিক, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে রাগী বাহার স্নেহের হাত রাখলো সাদনি আপার মাথার পেছনে। আদুরে কণ্ঠ বলল, কেঁদো না ছাদ, আমরা আছি তো। চিন্তা কিসের তোমার? মনে রেখো, তোমার সাথে আর কেউ না থাক বা না থাক, এই বাহার ভাই আছে। চিত্রা ফেল ফেল করে তাকিয়ে রইল বাহার ভাইয়ের দিকে। লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয় সে। এই মুগ্ধতার শেষ কোথায়? বেশ বেলা করে ঘুম ভাঙল চিত্রার। বেলাটা যে দিনের অর্ধবেলা হয়ে গেছে সে খবর কি তার আছে? চোখে মুখে রোদ, আদুরু চুম্বন দিতে তার হুঁশ হলো। ঘড়ির কাঁটার দিকে তাকাতে চক্ষু ছানা বড়া। বিস্ময়ের কিছুটা চিৎকার দিয়েই বলল, বেলা 3টে বেজে গেল, অথচ কেউ আমায় ডাক দিল না। এটা কি আমার বাড়ি নাকি অন্য কোথাও চলে এসেছি? রুমের চারপাশে চোখ ঘুরিয়ে দেখলো, না, এটা তো তারই ঘর, তারই বাড়ি। তবে কেউ তাকে ডাকলো না কেন?
এই বাড়িতে এত বেলা অবধি ঘুমানো তো অসম্ভব। চিত্রা নিজের কোমর সমান চুলের গোছাটা মুড়িয়ে হেয়ার স্টিক দিয়ে ফেঁদে নিল। হালকা বাদামি আর কালো মিশেল চুলগুলো রোদের আলোয় ঝিলিক দিয়ে উঠছে। চিত্রা বিরাট এক হামি দিল। কাল রাতে সাদাফা চিন্তায় তার ঘুমই হয়নি। তার উপর পাশের বাড়িতে উচ্চস্বরে বক্স তাকে বিরক্ত করে তুলেছিল। বাড়ির মানুষ ফেরার পর প্রায় শেষ রাতের দিকে সে ঘুমিয়েছিল, তাই হয়তো টেরই পায়নি। চিত্রা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দৈনন্দিন রুটিন অনুযায়ী রুমের উত্তর দিকের জানালাটা দিয়ে উকি দিল। ঘুম মাখানো কণ্ঠে খানিক চেঁচিয়ে বলল, ও টুনির মা, কইরি তুই? চিত্রাদের জানালার মুখোমুখি একতলা বিশিষ্ট বাড়ি থেকে একটা শ্যামলাবর্ণা মেয়ে উকি দিয়ে ফিসকে হাসলো। ঠাট্টা করে বলল, তা তোর হলো নাকি সীতাবাগের? বোর হয়েছে ভেবেই উঠেছিলাম। ও মা, উঠে দেখি যে ভোর না, এটা ভর দুপুর। মেয়েটা চিত্রার কথা শুনে খিলখিল করে হেসে উঠল। মেয়েটা চিত্রার প্রাণপ্রিয় বান্ধবী বনফুল। নামটা অদ্ভুত, কিন্তু বাহার ভাই খুব আদর করে নাকি এই নামটা রেখেছেন। বনফুল বাহার ভাইয়ের ছোট বোন আর চিত্রার ভীষণ কাছের লোক। দুই বান্ধবীর আড্ডা জমে ওঠার আগে সিলেকোঠার ঘর থেকে বাহারের রাশবাড়ি কণ্ঠের ধমক ভেসে এলো, এই তোরা চিৎকার করে ফাড়া মাথায় তুলেছিস কেন? তোদের জন্য কি শান্তিতে থাকতে পারবো না? বনফুল, যা ঘরে গিয়ে তাড়াতাড়ি গোসল কর। বেলা 3টা বাজে আর তুই গোসল ছাড়া ঘুরে বেড়াচ্ছিস। আর চিত্রা, তুমি তো সব কিছুর ঊর্ধ্বে। একটা এইচএসসি ক্যান্ডিডেট কিভাবে 3টা বাজে ঘুম থেকে উঠে আমি ভেবেই অবাক হচ্ছি। যাও গিয়ে ফ্রেশ হও, কানের মাথা খেও না। বনফুল আর চিত্রা দুজনে মুখ বেঞ্চি কাটলো। লোকটা সবসময় বেশি বেশি করে। চিত্রা দুবদাব পায়ে রুম থেকে বেরুলে মা চিৎকার করে ডাইনিং টেবিলের সামনে হাজির হলো। একই অবস্থা, রান্নাঘরে আজ বাড়ির মহিলা মহল নেই কেন? একই অবাক কাণ্ড। আজ তো শুক্রবার, মায়ের কলেজ নেই, তুহিন ভাইয়ের ভার্সিটি নেই। ছোট মা তো রান্নাঘরেই থাকার কথা, বড় মায়ের তো ডেকে বাড়ি মাথায় তোলার কথা, অথচ কেউ নেই। বাবা, ভাইয়া, ছেড়ে বড় আব্বু কেউ নেই। কি অদ্ভুত। চিত্রার ভাবনার মাঝে পেছন থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। বেশ গম্ভীর মেয়েলি কণ্ঠটা বলে উঠল, সীতাবাগ, মাত্র উঠেছিস? চিত্রা পেছনে তাকালো। স্বাভাবিক সাদাফাকে দেখে কিছুটা অবাক হয়ে মাথা দুলালো। চাঁদনি স্মিথ হাসলো। কোমল কণ্ঠে বলল, ওরা সবাই বিয়ে খেতে গেছে। আমি ওহি, সেরিয়া, তুই বাসায়, তাই রান্না করেনি। আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে আজ পেট পুরে খাবো, কি বলিস? যা, দ্রুত গোসল করে আয়। আর বনফুলকে বল রেডি হতেও, ওটারেও নিয়ে যাব, যা। চিত্রা ভেতর ভেতর তুমুল বিস্মিত হলেও প্রকাশ করল না। দ্রুত ছুটে গেল নিজের ঘরে। হাফ ছেড়ে ডাকলো বনফুলকে। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। জীবনে বাঁচতে হলে কোনো নির্দিষ্ট একটা মানুষ যে জীবনে থাকতেই হবে এমন কোনো কথা নেই। ওই নির্দিষ্ট একজন ছাড়াও পৃথিবী অনেক বড়, আর বাঁচাও যায়, কেবল ভালো থাকা আর হয় না। বেঁচে যে থাকতে পারে সেটাই অনেক, ভালো থাকাটা তেমন গুরুত্বপূর্ণ না। ধানমন্ডির বিলাসবহুল এক রেস্টুরেন্টে আলিশান সোফায় বসে আছে ওহি, চিত্রা, চেরি, চাঁদনি, বনফুল। বেশ জমিয়ে তারা আড্ডা দিচ্ছে সবাই। কেবল ওহি বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। মেয়েটা এত পড়ুয়া, এত পড়াশোনা মানুষ কিভাবে করে তা মাথায় আসে না চিত্রার। আর ওহি এত পড়ে বলেই চিত্রা তাকে তেমন পছন্দ করে না। বাড়ির সবাই কেবল তাকে ওহির মতন হতে বলে। অচঞ্চল, ভদ্র, ঠান্ডা, ফড়ুকে মেয়ে। কিন্তু সবাই যদি এরকম হয় তবে পৃথিবী আর সুন্দর থাকবে? সব তো অহিময় হয়ে যাবে। অথচ চিত্রার এই কথা বুঝতে চায় না কেউ। ওহির ভীষণ ধ্যান তার হাতের বইটার মাঝে, মাইন্ড রিডার নামের একটি বই। যেহেতু সে সাইকোলজির স্টুডেন্ট, তাই সে এসব বই নিয়ে বেশি গবেষণা করে। ওর ধ্যান জ্ঞান যেন ওই ভুঁই আর ভুঁই। হুট করে ওহির বাহাতের তালুতে ছোট ছোট শীতল হাতের ছোঁয়া পেল। মুহূর্তে চমকে গেল ওহি। বিস্মিত দৃষ্টির দিকে হাতের দিকে ঘুরতে চোখে একজোড়া ছোট আদুরে চোখ তার দিকে তাকিয়ে আছে। ওহি চমকালো, অবাক কণ্ঠে বলল, এই বাবু, তুমি কে? বাচ্চাটা আদো আদো কণ্ঠে মিষ্টি করে উত্তর দিল, করিমটা। আইসক্রিম দিবে আমায়? তুমি তো খাবে না। ওহি নিজের সামনে থাকা ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমটার দিকে তাকালো। বাচ্চাটার হাদুরো মুখের দিকে তাকিয়ে সে আর না করতে পারল না, বরং মিষ্টি হেসে বলল, তুমি খাবে?
দাও। কথাটা বলে বাচ্চাটা 2 হাত মেলে দিল। ততক্ষণে চিত্রা, চাঁদনি 6 বছরের সেরিও বনফুল উৎসাহী চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। কি মিষ্টি ও আদুরে চোখ মুখ। ওহি আইসক্রিমের বাটিটা এগিয়ে দিল বাচ্চাটার দিকে। বাচ্চাটা সাবধানী হাতে সেটা ধরতে কোথা থেকে এক পুরুষ ছুটে এলো। কিছুটা ধমক দিয়েই বলল, হুমো, তুমি পচা কাজ করছো কেন? আন্টির আইসক্রিম আন্টিকে ফিরিয়ে দাও। সবাই ছেলেটার দিকে তাকালো। প্রাপ্তবয়স্কই পুরুষই বলা যায়। সাদা দবদবা গায়ের রং, নাক মুখ সুন্দর, দেখতে এক কথা অসাধারণ বলা যায় নির্দ্বিধায়। ছেলেটা এগিয়ে এসে বাচ্চাটার হাত থেকে আইসক্রিমের বাটিটা নেওয়ার চেষ্টা করতে কেঁদে দিল বাচ্চাটা। ঠোঁট ফুলিয়ে অস্ফুট স্বরে বলল, পাপা তুমি এত পচা, তুমি আইসক্রিম দাও না। হুমোর কথায় ছেলেটা চোখ ছোট ছোট করে আরেকটা ধমক দেওয়ার আগে উঠে দাঁড়ালো ওহি। বেশ বিরক্ত কণ্ঠে বলল, অদ্ভুত তো, বাচ্চাটা কি আদুরে, ওকে ধমক দিতে বুকে বাঁধে না আপনার? কি পাষাণ। ছেলেটা অবাক চোখে ওহির দিকে তাকালো, কপাল কুঁচকে বলল, আমার মেয়ে, ধমক দিব, আদর করব, সেটা আমার ব্যাপার। আপনি কি এসব বলার? ধমক দিবেন কেন? এত সুন্দর বাচ্চাকে কারো ধমক দিতে মন চায়? কি আজব। আরে আপনি ঝগড়া করছেন কেন ম্যাডাম? কি আমি ঝগড়া করছি? পাজি লোক, একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, আবার আমাকে বলে আমি নাকি ঝগড়া করছি। ওহি রীতিমতো রেগে গিয়েছে। তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে চিত্রারাও। ছেলেটা আর কিছু বলল না। মেনু কার্ড থেকে আইসক্রিমের দামটা দেখে 1000 টাকার 2টি নোট ওহির হাতে ধরিয়ে দিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল। মুচকি হেসে বলল, নেন ভদ্রনারী, আইসক্রিমের দাম। আচমকিক ঘটনায় ওহি হা হয়ে গেছে। ছেলেটা তাকে অপমান করলো, টাকার গরম দেখালো। রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল, শরীর কাঁপা শুরু করলো। দাঁত কিরমির করে বলল, তোমরা কিছু বলবে না আপা? চিত্রায় কিছু বললে না তোমরা ছেলেটাকে? এত বেয়াদব ছেলে। চিত্রা হা করে থাকা মুখটা বন্ধ করলো। দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও বলছি। কথাটা বলে ছেলেটার পেছনে ছুটল চিত্রা। হাঁপিয়ে যাওয়া কণ্ঠে ডেকে উঠল, এই যে হুমোর বাপ, দাঁড়ান তো ভাইয়া। বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়ানো ভদ্রলোক চিত্রা রেস্টুরেন্টের কিচেনের সামনে গিয়ে মিনিট 2 মাঝে ফিরে এলো, হাতে আর একটা আইসক্রিমের বাটি নিয়ে। রেস্টুরেন্টের সবাই মোটামুটি তাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো হচ্ছেটা কি। লোকটা নিজেও অবাক, সাথে ওহি, চাঁদনি এরাও। চিত্রা আইসক্রিমের বাটিটা এনে লোকটার হাতে ধরিয়ে দিল। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে বলে, ভাইয়া এটাও হুমোর জন্য, ও না খেতে পারলে আপনি খাবেন। ছেলেটা হা হয়ে বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি। চিত্রা ডান হাত মেলে ধরল ছেলেটার দিকে, গম্ভীর কণ্ঠে বলল, এবার 3000 টাকা দেন। ছেলেটা সহ উপস্থিত সকালে অবাক, বিস্মিত হয়ে গেল। বিস্ময়ের মাত্রা আকাশ ছোঁয়ার সাথে সাথে ছেলেটা কিছুটা উচ্চস্বরে বলল, কি? এবার 3000 টাকা দেন আমাকে আগে। কিন্তু কেন? ওহি আপার আইসক্রিমের দাম ছিল 200 টাকা, কিন্তু আপনি তাকে দিলেন 2000 টাকা। আমি যেটা দিলাম সেটার দাম 300 টাকা। এবার ওহি আপার টাকা অনুযায়ী আমাকে দিবেন 3000 টাকা। দেন ভাইয়া এবার। চিত্রার কথায় তাজ্জব বনে গেল সবাই। মুহূর্তে হাসির রোল পড়ে গেল সেখানে। লোকটাও হেসে দিল ফিক করে, প্রশংসা করে বলল, বিনোদন আর কিঞ্চিত অপমানও হয়ে গেল। গুড। আকাশে আলো আঁধারের মিশেলে মুখ দিয়ে একটা রং সৃষ্টি করেছে, কারণ সময়টা ঠিক সন্ধ্যা। সন্ধ্যাবেলাটা এক একজনের কাছে এককভাবে পরিচিত। কেউ বা সন্ধ্যাকে মন খারাপের সাথে তুলনা করে, কেউ বা বলে সন্ধ্যা হলো মুক্ত অনুভব করানোর সময়। সারাদিন ব্যস্ততা শেষে এই সন্ধ্যাবেলা মানুষকে একাকার সমান বিরতি দেয়। কারো কাছে প্রেমে দগ্ধ হলো সন্ধ্যা, আকাশে যেন প্রেমিকার মুখ ব্যাসে। কিন্তু চাঁদনির কাছে সন্ধ্যা মানেই কেবল বিষণ্ণতা। এই সময়টা তাকে মনে করিয়ে দেয় সে একজন মানুষকে ভালোবেসে খুব বাজেভাবে ঠকেছে। যে মানুষটার সাথে তার ঘর করার কথা ছিল, সে মানুষটার সাথেই ঘর করছে অন্য কেউ। যে মানুষটা তাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছে,
সে মানুষটাই আজ নিজের ঘরে অন্য একটা বউ নিয়ে সুখে মেতে আছে। যাকে ছাড়া চাঁদনি চলবেই না ভেবেছিল, তাকে ছাড়াই চাঁদনি বেঁচে আছে। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। চারদিকে সন্ধ্যা ঘন হয়ে আসছে। চাঁদনির বিশাল রুমটা অন্ধকারে ডুবে আছে, ঠিক চাঁদনির মতন। এক ফোঁটা আলো নেই। চাঁদনি বালিশে মুখ ডুবিয়ে শুয়ে আছে। অন্যান্য দিন সে সময়টা অফিসেই থাকে, একটা নামকরা প্রাইভেট অফিসে উচ্চ পদে কর্মরত সে। পড়াশোনা শেষ হওয়ার পরই সে চাকরিতে জয়েন করে। ভালো ছাত্রীবিদে চাকরির এই মূল্যবান বাজারে চাকরি পেতে অসুবিধা হয়নি। তাছাড়া বাবা চাচার নাম ডাক ও ভূমিকা পালন করেছে বলা যায়। আজ চাঁদনি অফিস যায়নি, তার মায়ের জন্যই যেতে পারিনি বলা যায়। আজকে তাদের বাড়ি মেহমান আসবে। শাহাদাত এবং তার নতুন বধূসহ তাদের পরিবারের সবাইকে সওদাগর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্যবসায়িক একটা ভালো সম্পর্ক আছে এই দুই পরিবারের ভিতরে, সেই সুবাদে এই আয়োজন। খুব বেশিক্ষণ চাঁদনি শুয়ে থাকা হলো না। তার আগের তার মা রোজা সওদাগর ব্যস্ত পায়ে ছুটে এলেন মেয়ের ঘরে। পুরো ঘর আধার দেখে খানিকটা চেঁচিয়ে বললেন, কি ব্যাপার চাঁদ, তুই ঘরের লাইট জ্বালাসনি কেন? চাঁদনি উত্তর দিল না। তা দেখে ভদ্রমহিলা আরেকটু বিরক্ত হলো। আধার হাতে সুইচ বোর্ড খুঁজে বের করে পুরো ঘরের লাইট জ্বালিয়ে দিলেন। ঘরের সাথে লাগোয়া বারান্দা এমনকি বিছানার সাইডের ছোট লাইট অব্দি জ্বালিয়ে দিলেন। এতক্ষণ অন্ধকারে ছিল বিদায় হঠাৎ আলোটা চাঁদনি চোখে গিয়ে বিঁধল। সে বিরক্ত কণ্ঠে বলল, মা জ্বালাচ্ছ কেন? আমি জ্বালাচ্ছি? হ্যাঁ আমি জ্বালাচ্ছি। তোরা আমার রক্ত মাংস চিবিয়ে খাচ্ছিস না? তোদের সংসারে পড়ে আমার জীবনটা শেষ। উফ মা, বিরক্ত করো না। মেয়ের মনের অবস্থা বুঝলেন না রোজা সওদাগর, এবং কিছুটা চেঁচিয়েই বলে উঠলেন, তোরে কে বিরক্ত করছে? বিয়ের বয়সী একটা মেয়ে এখনো বাপের ঘাড়ে বসে আছে, কেউ কিছু বলে না, তাই মাথা কিনে নিয়েছিস। আমি বলি তাই আমাকে সহ্য হয় না, তাই না? চাঁদনি ফেল করে তাকিয়ে রইল মায়ের দিকে। গত কয়েকটা দিন যাবৎ হাসি খুশি মেয়েটা নিতিয়ে গিয়েছে। চোখের নিচে পড়েছে কালো প্রলেপ। হাঁটুর বয়সী মেয়েটা বুঝতে পারছে তার আপা ভালো নেই, অথচ তার মা কি সুন্দর আরো ভেঙ্গে দিল। বাবা মাগুলো মাঝে মাঝে এতটা অবুঝ হয় কেন? তারা একটু সন্তানকে সঠিক সময় বুঝলেই খুব কি ক্ষতি হয়ে যেত। চাঁদনি খুব শক্তপোক্ত মেয়ে, কিন্তু তার মায়ের আচরণ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। মুহূর্তেই তার শুকনো চচির হয়ে থাক চোখগুলো অশ্রুতে টলমল করে উঠল। অথচ রোজা সওদাগর নিজের মতন কথা শুনিয়ে যাচ্ছেন আর পড়ার টেবিলটা গোছাচ্ছেন। মায়ের এত হইচই চিৎকার চেঁচামেচির মাঝে চাঁদনি কোমল অসহায় কণ্ঠে বলল, আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি আম্মু? আমাকে কি আর বয়ে বেড়ানো যাচ্ছে না? রোজা সওদাগর থেমে গেলেন আর চোখে তাকালেন মেয়ের দিকে। মায়ের কঠিন মন বোধ হয় কিছুটা নরম হলো। সে আর চেঁচামেচি করলেন না, তবে ধীর কণ্ঠে বললেন, আমাদের তুই একটা সন্তান, আমাদের কি ইচ্ছে করে না তোকে বিয়ে দিব, তোর সংসার দেখব, তোর সুখ দেখব? বিয়ে করলে সবাই সুখী হয় আম্মু? কই, ছোট মা তো বিয়ে করলো চাচ্ছুকে, তাকে তো সুখী হতে দেখলাম না। সাদ, মুখ সামলে কথা বল, বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন। সাদলি হাসল, কিন্তু উত্তর দিল না। রোজা সওদাগর বাহিরে যেতে যেতে তাড়া দিয়ে বললেন, এসব জামা কাপড় বদলে শাড়ি পর, মেহমান আসবে, সেখানে একটা মানানসই পোশাক দরকার। তোর বয়সী ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, আর তুই ঘরে পড়ে পড়ে কেবল বেয়াদবি করে যা, আর কি করবি? কথা শেষ করে রোজা সওদাগর আবার চঞ্চল পায়ে চলে গেলেন। চাঁদনি তার মায়ের যাওয়ার পানে নিঃশব্দে তাকিয়ে রইল। মুখ ফুটে আছে চরম তাচ্ছিল্যের হাসি। ভিতর থেকে অন্তরাত্মা হয়তো চিৎকার দিয়ে বলছে, আমায় একটু বুঝলে না কেন আম্মু? আমার একটু বাঁচতে দিচ্ছ না কেন? আমার যে বাঁচতে ইচ্ছে করছে। আমায় সাহায্য করো তোমরা, হার ভেঙে দিও না। কিন্তু মেয়ের আর্তনাদ মা অবধি পৌঁছালো না। হয়তো কুড়িতে বুড়ি প্রবাদ বাক্য বিশ্বাস করা সমাজ কুড়ির পর আর মেয়েদের মন বুঝতে বলতে কিছু থাকে না, ভুলে যায়। মেয়ে তখন অযত্নে এক শোপিস হয়ে ঘরের কোনায় পড়ে থাকে, যে শোপিসের কোনো দরকার নেই, অথচ মা বাবা দয়া করে পালেন। চিত্রা আর বনফুল চিত্রার রুমে বসে আছে। বাহিরে তখন অতিথি গম গম করছে। চিত্রা তার প্রিয় বান্ধবী ছাড়া বাড়ির একটা অনুষ্ঠানেও থাকে না।
বনফুলকে তার চাইছে। অন্যান্য দিন হলে চিত্রার মনে উচ্ছ্বাস থাকতো, মেহমান এসেছে আর পড়া লাগবে না, সেই ভেবে খুশি থাকতো। কিন্তু আজ ব্যাপারটা উল্টো। আজ তার মেহমানের সামনে যেতে মন চাচ্ছে না। শাহাদাত লোকটাকে তার দুচোখের সহ্য হচ্ছে না। এত বিরক্তিকর মানুষ তার জীবনে আর একটাও দেখেনি সে। অন্যদিকে বনফুল মেয়েটা চঞ্চল পায়ে এদার ওদার হাঁটাহাঁটি করছে। মেয়েটা চিত্রার মতন তত চঞ্চল নয়, কিছুটা সহজ সরল আর বোকাশোকা ধরনের। শরীরের রংটা একটু চাপা, সোগা শরীর, কোকড়া চুল, কিছুটা ভাইয়ের মতোই। কিন্তু বাহার ভাই আর বনফুলের চেহারার কোনো মিল নেই। এমনকি বাহার ভাইয়ের সাথে তার মায়ের চেহারারও মিল নেই, না আচরণের মিল আছে, একদম বিপরীত দুর্মিশে। সে রাগী গম্ভীর, অথচ বনফুল কখনো রাগ করে না, অভিমান করে না। চিত্রাই যেন তার সর্বে সর্বা। কিন্তু আজ মেয়েটা একটু উত্তেজিত, কিছু একটা কারণে প্রচণ্ড উতলা হয়ে আছেন। চিত্রা হয়তো জানে সে কারণ, তাই তো মিটিয়ে মিটিয়ে হাসছে। বনফুল বোকা বোকা চোখে তাকালো চিত্রার দিকে, কপাল কুঁচকে বলল, কি রে চিতাবাঘ, হাসছিস কেন? চিত্রা গলা পরিষ্কার করার মতন শব্দ করলো, কিছুটা গম্ভীর গম্ভীর ভাব ধরে বলল, বনফুল একটা কাজ করে দিবি আমার? কি কাজ বল? আমি এখনই করে দিব। ঘর ঝাড়ু দিব? বনফুলের কথায় চিত্রা নিজেই নিজের কপালে চাপড় মারল, দাঁত কিরমির করে বলল, ধরে থাবড়া দিব তোরে। ঘরের কাজ করতে আসিস নাকি এখানে? তোর কাজ হলো তুহিন ভাইয়ের ঘরে যাওয়া। তুহিন নামটা শুনলে বনফুলের কোমল চিত্ত চঞ্চল হয়ে গেল। হৃৎপিণ্ড আচমকিক তার কম্পন বাড়িয়ে দিল। মেয়েটার কাঁপাকাঁপি হয়ে শুরু হলো, আমতা করে বলল, কেন কেন? ভাইয়া মাত্র অফিস থেকে এসেছে, হয়তো গিয়ে বলবি আমার ঘরে আসতে, আমরা সবাই মিলে আড্ডা দিব, যা। বনফুল বিতর্কিত কণ্ঠে বলল, তুই যা চিতাবাঘ, আমি যাব না। কি তুই এই আমাকে ভালোবাসিস? এত ছোট একটা কাজও করে দিতে পারবি না? বোকা মেয়েটা চিত্রার কৌশল বুঝল না। বান্ধবী কষ্ট পেয়েছে ভেবে সে তৎক্ষণাৎ বলল, রাগ করিস না চিতাবাঘ, আমি যাচ্ছি এক্ষুনি। তবুও তুই রাগিস না। যা। চিত্রা খুব কষ্টে নিজের হাসি চেপে গম্ভীর কণ্ঠে উত্তর দিল। বনফুলও ছুটে গেল সাথে সাথে। বনফুল বেরিয়ে যেতে চিত্রা হেসে উঠল। মেয়েটা যে কেন এত ভয় পায় তার ভাইকে সে বুঝে ওঠে না। আবার এই ভাইয়ের জন্যই রাত 7টা বাজে জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকে, কখন তুহিন নামক লোকটা আসবে আর বনফুল তা দেখে চোখ জোড়াবে। শীতনার বাবলার মাঝে হৈ হৈ করে ঘরে প্রবেশ করলো মিন্ময়। তার পিছে পিছে চাঁদনি ওহিও হাজির হলো। চিত্রা হা হয়ে মিন্ময়ের দিকে তাকাতে ছেলেটাই মিষ্টি হাসি দিল। মিষ্টি করে বলল, ওহে প্রিয় চিতই পিঠা, তোমারে না দেখিতে পাইয়া মোর মন আনসান আনসান করছিল, তাই তোমার বন্ধুর সহিত চলে এলাম তোমাকে দেখতে। চিত্র মিন্ময়ের মতন ভঙ্গিমা করে বলল, ওহে আমার মিগি রুগী ওরফে মিন্ময় মাইয়া, তোমায় দেখিয়া মোর হৃদয় ছলাৎ করিয়া উঠিল। দুজনেই দুজনের অদ্ভুত কথা বলে হেসে উঠল। চাঁদনিও কিঞ্চিত হাসল, কেবল মুখ গোমড়া করে চিত্রার পড়ার টেবিলের সাথে থাকা চেয়ারে এসে বসল ওহি। কিছুটা বিরক্ত কণ্ঠে বললে, এই মিন্ময় ভাইয়াটা আমার একটু ফুর্তি দিল না, সেরিকে দিয়ে এমন তাড়া পাঠালো, আমি তো ভাবলাম কি না কি যেন বলবে। বিদ্যাসাগরের জুতা। ওহি বেগম, এত পড়ে আপনি কি বিদ্যা ড্রেন হতে চান? মিন্ময়ের কথায় হেসে দিল চিত্রা ও চাঁদনি। ওহি মুখ ফুলিয়ে ফেললো তা দেখে। চিত্রা এবার চাঁদনি আপার দিকে তাকালো। মানুষটা কি সুন্দর সাদা শাড়ি পরেছে, কোনো প্রসাধনী ব্যবহার করা ছাড়াও মেয়েটা কি সুন্দর ছাদের ন্যায় জল জল করছে। অথচ এমন একটা মেয়েকে ফিরিয়ে দিয়েছে কোনো পুরুষ। কি বোকা সে। তার মধ্যে তাদের ঘরে উপস্থিত হলো শাহাদাত এবং তার নতুন বউ। রোজা সওদাগরই নিয়ে এসেছেন তাদের। এসে ধমকে সবার উদ্দেশ্যে বললেন, ওরা ওখানে একা বসে আছে আর তোরা আড্ডা দিচ্ছিস, ওদের ডাকবি না? অতঃপর শাহাদাতের দিকে তাকিয়ে গদগদ কণ্ঠে বলল, বাবা আম্মু তোমরা বসো এখানে, ওদের সাথে আড্ডা দাও, আমি শরবত পাঠাচ্ছি। মহিলা আবার ব্যস্ত পায়ে চলে গেল সেখান থেকে। চাঁদনি ছোট একটা হতাশার শ্বাস ফেলল। তার মা না জেনে তার ভেতর কেমন ক্ষত করে ফেলছে। মিন্ময় ছুটে গেল নতুন বউয়ের দিকে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এটা আমাদের ঘরের বউ, কিউট না? ও নীলা, সবে এসএসসি দিয়েছে,
আমার অনেক ছোট অবশ্য, তবে বেশ আদুরে, তাই না? ওহে মাথা দুলালো, কিন্তু চিত্রা দাঁড়িয়ে রইল শক্ত মুখে। চাঁদনি খাটে বসেছিল, মিষ্টি হেসে মিন্ময়ের উত্তরে বলল, হ্যাঁ, ভীষণ সুন্দর। না হয় আমিও তো বলি, তোমার ভাই এমন পাগল হলো কেন? বিদেশ থেকে এসে 1 সপ্তাহে বিয়ে করে নিল, অল্প বয়সী ফুতুল বউ। চাঁদনির কথায় শাহাদাত মাথা নিচু করে রাখলেও নীলা মেয়েটা সুন্দর এক হাসি উপহার দিল। মিন্ময় মাথা চুলকাতে চুলকাতে বলল, ভাইয়া ছোট বউ ভাল লাগে, আর আমার সিনিয়র বউ কেমন একটা অ্যাডভান্সার ভাব থাকে। তোমার কপালে বউ জুটলে তো। কথাটা বলেই চিত্রা বেঞ্চি কাটল। চাঁদনি সেদিকে ধ্যান না দিয়ে তাকিয়ে রইল নীলার দিকে। অল্প বয়সী একটা মেয়ে, সদ্য ফোটা পুষ্পের নেই। সেজন্যই তো প্রেমিক পুরুষ পথ ভুলেছে, প্রেম ভুলেছে, সাথে ভুলেছে প্রেমিকা। চাঁদনির সাথে শাহাদাতের যখন প্রেম শুরু হয় তখন চাঁদনিও সদ্য যুবতী, নীলার চেয়েও বোধহয় সুন্দর তার রূপ। শাহাদাতের সাথে এক ক্লাসে পড়তো। শাহাদাত মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো। এরপর সেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকা ছেলেটার প্রেমে যে সে পড়লো, দুনিয়ার আর কোনো ছেলেকে তার ভালোই লাগলো না। অথচ সেই রূপ আজ কিছুটা ছাপা পড়েছে, তাই প্রেমিকের প্রেমও হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু বয়সের এই সরল নামটা যে প্রেমিকের জন্য পার করলো, সেই প্রেমিকে আজ বয়সের দোহাই দিয়ে ছেড়ে গেছে। আহা প্রেমিক, আহা জীবন। চাঁদনির ভাবনা ভাঙলো। মিন্ময় তার চিত্রা তুমুল ঝগড়া, এটা নতুন কিছু না, ছেলেটা সবার সাথেই এমন লেগে থাকে। চাঁদনি বসা থেকে উঠে এসে নীলার হাত ধরল, মিষ্টি হেসে বলল, এসে নীলা বসবে, এসো। এমা, না না আপু, আপনি বসুন, এটা আপনার স্থান তো। সব জায়গায় কি সবসময় সবার থাকে? কখনো কখনো কিছু জায়গা ছেড়ে দিতে হয় নতুনদের জন্য। নীলার কথার বিপরীতে বাহার তার গম্ভীর কণ্ঠে কথাটা বলতে বলতেই ঘরে প্রবেশ করল। সদাগর বাড়ির সবচেয়ে দক্ষিণ দিকের রুমটা নীল রঙের, নেবে নেবে একটা বাতি জ্বলছে। লো ভলিউমের রবীন্দ্রসঙ্গীত আমারও পরাণে জাহাজ ছাই বাজছে। ফ্যানের শব্দে বাতাসে উঠছে ঘরের পর্দাগুলো। বাথরুম থেকে ভেসে আসছে ফানির শব্দ। আর ঘরে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে বনফুল। এটা বাড়ির বড় ছেলে তুহিনের রুম, সবচেয়ে ভদ্র ছেলে সে, অথচ তাকে দেখলেই বুক কাঁপে বনফুলে। কেন কাঁপে সে জানে না, হৃৎপিণ্ডটা তার কম্পন বাড়িয়ে দেয়। মনে হয় এই বুঝি শ্বাস বন্ধ হয়ে এলে। এ কেমন মরণ 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 অসুখ। তবে বনফুল এই মরণ মরণ অসুখটা ভালোবাসে, লোকটা যে তার ভীষণ প্রিয়। বনফুলের ভাবনার মাঝে বাথরুম থেকে বেরিয়ে এলো তুহিন। ভিজে শরীরে সাদা একটা পাঞ্জাবি পরা, লাল হয়ে আছে নাকটা, মাথা থেকে শিশির বিন্দুর ন্যায় জলের ফোঁটা পড়ছে। বনফুলকে নিজের ঘরে দেখে হাসলো তুহিন, মিষ্টি কণ্ঠে শুধালো, আরে বনফুল যে, তাই ঘরে যে কোনো দরকার? মেয়েটা মাথা তুলে তাকালো না, মেঝেতে দৃষ্টি রেখেই বলল, তোমাকে চিতাবাঘ ডাকছে, সবাই একসাথে আড্ডা দিবে। ও তাই নাকি, আচ্ছা যাচ্ছি। তা তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ ভালো ভাইয়া। বনফুলের কথায় হাসলো তুহিন, ঠাট্টা করে বলল, হ্যাঁ আমি তো ভালো জানি পড়াশোনাটা কেমন চলছে। বনফুলের অস্বস্তিতে আর একটু মাথা নত করলো। তা দেখে তুহিন হো হো করে হেসে উঠল। লোকটা হাসলে কত সুন্দর লাগে, কিন্তু এই মুগ্ধতা বেশিক্ষণ টিকলো না। চিত্রের রুম থেকে কেমন ধমক ভেসে এলো। বনফুল আর তুহিন দুজনের দিকে তাকিয়ে দ্রুত ছুটে গেল চিত্রের রুমের দিকে। চিত্রের রুমের দরজায় গিয়ে তুহিনের চক্ষু সড়ক গাছ। চিত্রা গালা হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে দেয়া হিসাবে বাহার দাঁড়িয়ে আছে। হইচয়ে পরিপূর্ণ রুমটা মুহূর্তে নিচ্ছুপতায় মগ্ন হলো। টিক টিক করে ঘড়ির কাঁটা শব্দ করে জানান দিল সময় অতিবাহিত হওয়ার গল্প। বাহার দাঁড়িয়ে আছে রণমূর্তি ধারণ করা একজন মানুষের সামনে। চিত্রা তার পিছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। মেয়েটার গাল লাল হয়ে আছে, চোখে অশ্রুদের মাখামাখি। মিন্ময় পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে উঠল, আঙ্কেল, ও মজা করছিল, শর্ট দেওয়ার মতন। মিন্ময়ের কথা শেষ করার আগে শক্ত পুরুষ মূর্তিটা থামিয়ে দিল তাকে। দাঁত কিরমির করে বললেন, শাক দিয়ে মাছ ডাকার দরকার নেই মিন্ময়, আমি নিজের চোখে দেখেছি সবটা। নুরুল সওদাগরের রাগী কণ্ঠ পরিস্থিতি আরো বিপরীতে নিয়ে গেলেও উপস্থিত একজনের মুখে হাসি ফুটে রইল। হগসালো সেই লোকটা হাসে কম, আর যতটুকু হাসে তা ভুল জায়গায়, তবে সঠিক হাসি। এখনো তাই হলো। হাসতে হাসতে
সে কিছুটা হেয়ালি করে বলল, সমস্যাটা তো এখানেই স্যার, আপনারা নিজের চোখে যা দেখেন তা দেখেই বিচার করতে উঠে পড়ে লেগেছেন। চোখের আড়ালেও যে গল্প থাকে সেটা আর জানার কিংবা বোঝার চেষ্টা করেন না। নুরুল সওদাগর বোধহয় আর একটু রাগলেন, রুক্ষ কণ্ঠে বললেন, তোমাকে নাক গলাতে বলা হয়নি এখানে, সো শাট আপ। আচ্ছা, আপনার কি মনে হয় মানুষ কিছু করতে ভুলবে এরপর আমি সেটা করব? নুরুল সওদাগর আর একটু রাগলেন, হাত বাড়িয়ে বাহারের পেছনে লুকিয়ে থাকা চিত্রাকে ধরতে নিলে হাতটা দূরে ফেলল বাহার। বেশ গা ছাড়া ভাব নিয়ে বলল, আহা স্যার, এত নিজের মন মতো নাচবেন না তো, আপনার অনেক ক্ষমতা আছে বুঝলাম, কিন্তু বাহার যেখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে সেখানে ক্ষমতা দেখানো নেহাতি বোকামি। ক্ষমতা দেখাবো আমি? কি করবে তুমি? কি করবে? হ্যাঁ, কথাটা বলে বাহারের দিকে তেড়ে গেলেন নুরুল সওদাগর, কিন্তু বেশি কিছু করতে পারলেন না। তার আগে তুহিন এসে পড়ল, বেশ শান্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, আপনি সিনক্রিয়েট করতে ভালো জানেন, সেটা আমাদের জানা আছে, কিন্তু তাই বলে বাহিরের মানুষের সামনে ঘরের মেয়েকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। নুরুল সওদাগর কিছুটা দমে গেলেন ছেলেকে দেখে, কিন্তু পুরোপুরি থেমে গেলেন না। সে কড়া চোখে মেয়ের দিকে তাকিয়ে ছেলেকে বিশ্লেষণ করে বললেন, তোমার বোন কি করেছে জানো? আমি দরজার সামনে এসে শুনি সে হিংস্র চোখে শাহাদাতের দিকে তাকিয়ে মিন্ময়কে বলছে, এমন ব্রিলিয়েন্টের ধার নাকি সে ধারে না। শাহাদাত নাকি মানুষ ভালো না, বাড়িতে ডেকে এনে মেহমানকে অপমান করার শিক্ষা কোথা থেকে পেল সে? বাবার কথায় ব্রু কুচকালো তুহিন, বোনের দিকে তাকিয়ে বেশ অবাক কণ্ঠেই বলল, আমার সীতাবাগ, তুই তো এসব এমনি এমনি বলার মেয়ে না, কি জন্য বলেছিস এমন? তুহিন, তুমি আশকারা দিচ্ছ ওকে। ঘরের মানুষ, বাহিরের মানুষ সবাই মিলে আমাকে অপদস্থ করার খেলায় মেতেছ দেখি। বাবার বরাট কণ্ঠের বিপরীতে তুহিন তীক্ষ্ণ স্বরে জবাব দিল, যে নিজে যেসে অপদস্থ হতে চায় তাকে তো সেটাই করা হবে। ওহি, বলতো কি হয়েছে এখানে? শেষের কথাটা তুহিন ওহির দিকে তাকিয়ে বলল। ওহি বিতু বিতু চোখে একবার নুরুল সওদাগরের দিকে তাকালো, অতঃপর ডোক গিলে বলতে লাগলো, সবাই কথা বলছিল। বাহার ভাইও এসেছিলেন চিত্রাকে পড়াতে। এর মাঝে সাদাফা নীলা ভাবিকে বলল, নীলা, তোমার শাড়িটা তো বেশ সুন্দর, লাল টকটকে, নতুন বিয়ে হয়েছে, শাড়ি দেখলেই বোঝা যাবে। তখন মিন্ময় ভাইয়া ফোড়ন কেটে আফাকে বললেন, ওর না হয় নতুন বিয়ে হয়েছে বলে লাল শাড়ি পরেছে, তা আপনার কি জামাই মারা গেছে যে সাদা দবদবে একটা শাড়ি পরেছেন বুড়িদের মতন? বাহার ভাই আবার মিন্ময় ভাইয়ার কথার পিঠে বলেছেন, হ্যাঁ, স্বামী মারা গেছে বলেই পড়েছে, কোথায় সৃষ্টি তো কোথাও ধ্বংস, কারো গায়ে সৃষ্টির মেলা বা কারো ধ্বংসের খেলা। এরপর আরেকটু কথা কাটাকাটি হয়, মজা চলে। তখন চিত্রা রেগে গিয়ে মন্ময় ভাইয়াকে বলে, শাহাদাত ভাইয়ের কোনো যোগ্যতা নেই ভালো মানুষ হওয়ার, আফার তার সাথে তার তুলনা চলে না, এমন ব্রিলিয়েন্টের কথায় আগুন যদি সে মানুষে না হতে পারে, আরও অনেক কিছু বলে। এর মাঝে মেজবাবে এসে পড়ে এবং চিত্রাকে ধরে সর মেরে বসে। তুহিন চুপ করে একবার চিত্রাকে পর্যবেক্ষণ করলো। মেয়েটার লজ্জায় অপমানে যে একেবারে মূর্ছা গেছে তা বোঝাই যাচ্ছে। তার আরেকটু দূরে সাদনি ফেল ফেল করে তাকিয়ে আছে, মিন্ময়েরও মাথা নত করা, সাথে শাহাদাত আর নীল স্তব্ধ। তুহিন সবসময় বুদ্ধিমান ছেলে, বাবার এমন বিবেকহীন কাজটা তার ভীষণ অপছন্দ হলেও সে আর কথা বাড়ালো না, বরং বেশ গম্ভীর কণ্ঠে শাহাদাতের উদ্দেশ্যে বলল, শাহাদাত ভাই আর ভাবি, কিছু মনে করবেন না, আমার পারিবারিক সমস্যার জন্য আমি ক্ষমা প্রার্থী। অতঃপর সে বাবার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করবেন না আব্বু, আপনার আচরণ দিন দিন বাজে হচ্ছে, নিজেকে সুস্থ করুন। আর বাহার ভাই, আব্বুর হয়ে ক্ষমা চাচ্ছি আমি, আমার বোনকে রক্ষা করার জন্য অশেষ ধন্যবাদ। বাহারের ঠোঁটে তখনও বাকি হাসি। শার্টের কলারটা সে ফিসে ঠেলতে ঠেলতে বলল, মনুষ্যত্ব ছাড়া নাকি মানুষ হওয়া যায় না স্যার, অথচ আপনাকেও নাকি লোকে মানুষ বলে, হাস্যকর। শালা পৃথিবীতে সব এত হাস্যকর কেন? টাকাই সব, টাকাই রব। বাহার আর দাঁড়ালো না, অলস পায়ে ঘরে এলেও বেরিয়ে যাওয়ার সময় ছিল তার রাজ্যের ব্যস্ততা। ভাব এমন কোনো একটা রাজকার্য করতে যেন যাচ্ছে নুরুল সওদাগর, সেখানে তাকিয়ে দাঁত কিরমির করে ছোট কণ্ঠে বললেন, বেয়াদব ছেলে,
অতঃপর বেরিয়ে গেলেন সেও। তুহিন শাহাদাত আর নীলাকে নিয়ে গেল। ওহি দ্রুত রুম ত্যাগ করলো। পুরো রুম দাঁড়িয়ে রইল চিত্রা, মিন্ময়, বনফুল আর চাঁদনি। মিন্ময় আমতা আমতা করে চিত্রাকে বলল, আমার চিতই পিঠা, রাগ করো না। চিত্রা অগ্নিদৃষ্টি ফেলে তৎক্ষণাৎ রুম ছাড়ল। মিন্ময়কে আর কিছু বলার সুযোগও দিল না। চিত্রার পেছন পেছন বনফুলও চলে গেল। চাঁদনি আগের জায়গায় মূর্তির নেই দাঁড়িয়ে রইল। মেয়েটাকে শাড়ি নিয়ে বলার পর থেকে এতই চুপ করলো যে আর একটা শব্দ করলো না। মিন্ময়ের খারাপ লাগছে। মজা করতে গিয়ে হয়তো বাজে মজাই করেছে, না হয় পরিস্থিতি এত খারাপ হতো না। মিন্ময় দুপা এগিয়ে এলো চাঁদনির দিকে, অপরাধীর ন্যায় বলল, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি ইন্দুবালা, সমস্যা নেই, ঠিক আছে আমি। আর চাঁদনি রাগ দেখালো না, ধমকালো না। মিন্ময়ের অপরাধ বোধ আরো বাড়ল। সেই ক্ষীণ স্বরে বলল, আপনাকে বুড়ি বলা উচিত হয়নি। বুড়িকে বুড়ি বলবে সেটাই তো স্বাভাবিক, তাই না? আমি কিছু মনে করিনি। তুমি সত্যি বলার দুঃসাহস রাখো, সেটাই অনেক। কে বলেছে আপনি বুড়ি? আপনি হাসি দিলে পুরো দুনিয়া আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে, আর আপনি বলেন আপনি বুড়ি? চাঁদনি মুচকি হাসলো মিন্ময়ের কথায়। ছেলেটা কোকড়া চুলগুলো আলগোছে এলোমেলো করে দিয়ে আদুরে স্বরে বলল, তোমার কথায় আমি কষ্ট পাইনি, তবুও তুমি আমাকে হাসানোর চেষ্টা করেছ, তাই নির্দ্বিধায় তুমি পৃথিবীর সুন্দর মনের মানুষের মধ্যে একজন। তোমার আশেপাশের মানুষগুলো এমন সুন্দর হলে এই হতোই। আমার আশেপাশের মানুষগুলোকে? চাঁদনি জবাব দিল না। ধীর পায়ে চলে যেতে নিলেই মিন্ময়ের হেয়ালি কণ্ঠে বলল, আশেপাশের মানুষটাই কি আমার ভাই? চাঁদনি তৎক্ষণাৎ থেমে গেল। বিদ্যুৎ খেলে গেল তার শরীরে। ব্রু কুঁচকে বলল, মানে? ছাদের হাটে ফাপের উৎসব বুল ছোঁয়ার অপরাধে। প্রেমিক তবু ভালো থাকে, প্রেমিকা বাঁচে অবসাদে। মিন্ময়ের চোখে মুখে দুষ্ট হাসি। চাঁদনি কেবল তাকিয়ে রইলই। ছেলেটা কি বুঝাতে চাইল? গভীর রাত, চারপাশে তুমুল নীরবতায় আচ্ছন্ন। ওহির ঘরে লাইটের আলো জল জল করছে। মেয়েটা মনোযোগ দিয়ে পড়ছে। ঘরে অন্য আরেকজনের উপস্থিতি অনুভব করতে ওহি মাথা তুলল। পাশ ফিরে তাকাতেই দেখলো অবনী বেগম হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস দুধ। ওহি তেমন পাত্তা দিল না। আগের নেই বইয়ে মুখ গুজল। তা দেখে গোপনে হতাশায় শ্বাস ফেলল অবনী। দুধের গ্লাসটা ওহির টেবিলে রেখে মিষ্টি হেসে ওহির মাথায় হাত রাখলো। সাথে সাথে হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল ওহি। বিরক্ত কণ্ঠে বলল, ডিস্টার্ব করছেন? দুধটা খেয়ে নাও ওহি, আপনাকে অত নাটক করতে হবে না, যান নিজের ঘরে গিয়ে ঘুমান। ওহির কণ্ঠে কেমন তিক্ততা। অবনী চোখ টলমল করে উঠল, কিন্তু কণ্ঠ কোমল। নিবিড় কণ্ঠে বললেন, খেয়ে নাও দুধটা, আমি গ্লাসটা নিয়ে যাই। আপনার এসব আমার পছন্দ না। বারবার বলার পরও কি বুঝেন না? যত সব। ওহি ভদ্রভাবে কথা বলো, আমি তোমার মা। অবনীর দীর কণ্ঠের বিনিময়ে অভির তাচ্ছিল্য বেশি এলো। হো হো করে হেসে বলল, মা। বাহার ছিল কোঠার ঘরে মাত্রই প্রবেশ করলো। ওদের ছাদটা অন্ধকার। ও ঘরে ঢুকে ছাদের হলুদ বাতিটা জ্বালিয়ে দিল। ঘরের বাতি জ্বালালো। বা ঘড়ির কাঁটা গিয়ে থেমেছে 2-এর দিকে। তার মানে রাত 2টো বাজছে। বাহার নিজের খাটে বসলো। সারাদিন প্রচুর খাটাখাটুনির পর সে ক্লান্ত। টি শার্ট নিয়ে চলে গেল গোসলে। এটা তার সবসময়ের স্বভাব। যখনই ঘরে ফিরবে তখনই গোসল করবে। গোসল সেরে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসল সে। চোখ জুড়ে ঘুম আসছে, কিন্তু ঘুমাতে ইচ্ছে করছে না। তার ইচ্ছেগুলোই বড় অদ্ভুত। বাহার তার বইয়ের টেবিলের পাশ থেকে গিটারটা তুলে নিল। মাঝরাতে তার গিটার বাজাতে ভীষণ ভালো লাগে। এক প্রকার তৃপ্তি পায় সে। এই মহল্লাটা শান্তিপ্রিয়, কোনো হইচই তাদের পছন্দ না। বাহারের এই গিটার বাজানো নিয়ে কয়েকজন প্রায় কমপ্লেন করতো আগে, কিন্তু বাহার কারো কথায় পাত্তা দিয়েনি। বরং কেউ তাকে বুঝাতে এলে সে বলে দেয়, যা তাকে সুখ দেয় সে তা করবে। মানুষের তো স্বভাবই অন্যের সুখে ভাতা দেওয়া। সেসব ভাবলে সুখী হওয়া যায় না। লোকে বলে সবাইকে নিয়ে সুখী হতে, কিন্তু প্রকৃতপক্ষে সবাইকে নিলে আর সুখী হওয়া যায় না। ছাদের শোয়ার রেলিংয়ে আরাম করে বসলো বাহার। কেবল একটা আঙ্গুল ছুঁয়ে দিল গিটার। ঠিক সেই মুহূর্তে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, বাহার ভাই, খাবেন না?
এমন রাতে মেয়েলি কণ্ঠ শুনে বাহারের ভীষণ রকমের চমকে যাওয়ার কথায়, কিন্তু বাহার চমকালো না, বরং চোখ গিটারে রেখে পা ঝুলাতে ঝুলাতে বলল, এত রাতে এখানে কি? মেয়েলি অবয়বটা এগিয়ে এলো, ভাবুক স্বরে বলল, আপনি চমকালেন না কেন? এত রাতে এখানে কি? বাহারের একই প্রশ্ন শুনে বিরক্ত হলো চিত্রা। কোমরে 2 হাত চেপে ঠোঁট ফুলিয়ে বলল, আপনার জন্য খাবার এনেছি, ফিরিয়ে নিয়ে যাও। বাহার এখনো চিত্রার দিকে তাকালো না। চিত্র ভীষণ বিরক্ত হলো। সিঁড়ির গাছটাতে কাঠের ময় ডেকে রাখা প্লেটের খাবারটা নিয়ে এলো। বাহারের দিকে এগিয়ে দিয়ে বলল, আজ তো আপনাদের দাওয়াত ছিল আমাদের বাড়ি, আপনি তো গেলেন না পরে আর, তাই আপনার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম। অপেক্ষা না করে পড়াশোনা করলে কাজে দিত না? যাও বাড়ি, অনেক রাত হয়েছে। আপনি খাবেন না? অনেক কষ্ট করে লুকিয়ে এনেছিলাম। খাবো না বলেই তো বলছি নিয়ে যেতে। আমরা ফান্তাবাতের ফেট নিয়ে এসেছি, বিরিয়ানি সহ্য করতে পারবে না। যাও মেয়ে। চিত্রা ঠোঁট ফুলালো, অভিমান করলো। সেও তো খায়নি। লোকটা কি জানে সে কথা? একটাবার জিজ্ঞেস করলে কি ক্ষতি হতো শুনি? বাহার আবার কণ্ঠ উঁচুতে তুলল, কিছুটা ধমকের স্বরে বলল, রাত বিরাতে এমন মানুষের বাড়ি আসবে না। লোকে কি বলবে সেটা ভেবে বলছি না, আমার ভালো লাগে না তাই বলছি, যাও। চিত্রার তো কান্না এসে পড়ল। লোকটা পাষাণ, বড্ড পাষাণ, কিন্তু চিত্রা যে বড্ড কোমল। সে তাও ক্ষীণ কণ্ঠে বলল, আপনি খাবেন কি তাহলে? বনফুল ভাত আর ডিমবাজি রেখে গেছে, খেয়ে ফেলবো। তাও আমার আনা খাবার খাবেন না? এক কথা বারবার কেন বলছো? না, এর কোনো সমর্থক শব্দ আছে? থাকলে সেটা দিয়েও বলছি আমি খাবো না, যাও। চিত্রা ভীষণ অভিমান করলো। খাবার হাতে নেমে গেল দ্রুত। বাহার আকাশ পানে তাকিয়ে গিটারে সুর তুলল, কিন্তু কণ্ঠ দিয়ে বের হলো না কোনো সুর। সন্ত বাহার ঘাড় ঘুরিয়ে পথের দিকে তাকালো। মেয়েটা ছুটে যাচ্ছে নিজের বিল্ডিংয়ের দিকে। বাহার হাসলো, কোমল কণ্ঠে বলল, রঙ্গনা, এমন মিষ্টি অভ্যাস হয়ে এসো না আমার কাছে, পরে হারিয়ে গেলে আমার শূন্যতা জাগবে। সব শূন্যতা পূরণ করা গেলেও তোমার শূন্যতা কখনো পূরণ করা যাবে? শুনছো মেয়ে, তুমি ছাদ দেখো 10 তলা বিল্ডিংয়ে শুয়ে, আর আমি ছাদ দেখি সিলেকোঠার জানালার ফাঁকে। আমাদের আলাদা করতে এর চেয়ে বড় পার্থক্য হয়? তুমি যেই আকাশের ছাদ, আমি সেই আকাশের নিচে বসে থাকা সর্বোচ্চ হারা এক প্রতীক। আমাদের যে বড্ড তফাৎ, বড্ড পার্থক্য। রঙ্গনা, তুমি তোমার অবুঝ আবেগ সামলে নিও। তোমার প্রেমিক যে বাস্তবতার ভেড়াকলে বড্ড বেশি পাষাণ, হৃদয়হীন। চিত্রা বিল্ডিংয়ের ভেতর ঢুকে পড়তে বাহার গলা ছেড়ে ঘাম ধরল। বন্ধু, মন ভাঙ্গিয়া চইলা গেলে সুখ মিলে না, মিলে না। প্রেম করিয়া ছাইরা গেলে সুখ মিলে না, মিলে না। প্রেম করে মন দিলা না, আমি মরলে একটুও কানবা না। সদাগর বাড়ির হইচই পরিপূর্ণ সকাল। বাহিরে কোমল আবহাওয়া। রান্নাঘরে মহিলাদের ব্যস্ত হাতে কাজকর্ম চলছে। খাবার টেবিলে বসে আছে বাড়ির বড় ছোট সকল সদস্য। মনিরা বেগম ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এলেন। আজ সকালে খিচুড়ি রান্না করা হয়েছে। এই বাড়ির সাপ্তাহিক খাওয়া দাওয়া একটা রুটিন আছে, আর সেই রুটিন অনুযায়ী আজ খিচুড়ি, ইলিশ মাছ ভাজার খাঁটি ঘিয়ের আয়োজন হয়েছে। চিত্রা তাড়া দিল, পা জাকাতে জাকাতে বলল, মা দ্রুত দেও খাবার, কলেজে দেরি হচ্ছে তো। মুনিয়া বেগমও ব্যস্ত হাতে সবাইকে খাবার দিতে দিতে বললেন, দিচ্ছি তো, দাঁড়ায়, এখন খাওয়ার জন্য দাঁড়াতে হবে? কথাটা বলে ফিক করে হেসে দিল চিত্রা। মুনিরা বেগম মুচকি হেসে মেয়ের মাথার পিছে চাপড় দিয়ে বললেন, বড় হচ্ছিস আর দুষ্টুমি বাড়ছে তো, তাই না? আর কাজ কি ওর? খাবে দাবে আর বেলা হল্লাফোনা করবে। নুরুল সওদাগর মুখ জামটি মেরে কথাটি বললেন। হাসি হাসি পরিবেশটা মুহূর্তেই গম্ভীর হলো। সাদনির বাবা কিছুটা রুক্ষ স্বরে ধমক দিয়ে বললেন, আহা নুরুল, এসব কেমন কথা তোর? মুখের ভাষা ঠিক কর। নুরুল সওদাগর আর কথা বললেন না। দমে গেল চিত্র। তুহিন বাবার দিকে বিরক্তিকর দৃষ্টি ফেলে আবার খাবারে মনোযোগ দিল। রান্নাঘর থেকে তখনই ছুটে এলো অবনী বেগম। ছেড়ির থালে ইলিশ মাছের ডিম তুলে দিলেন। ওহির সামনে নিয়ে রুটির থালাটা রাখলেন। কপালের বিন্দু বিন্দু গাম মুছতে মুছতে বললেন, দেরি হয়ে গেছে রুটি বেচতে, খিচুড়ি খাওয়ার দরকার নেই তোমার।
কাল এমনিতেই অনেক তেলের খাবার খেয়েছ, এখন রুটি আর অমলেটটা খেয়ে নাও। ওহির নজর এতক্ষণ তার ভুঁইয়ে থাকলেও মায়ের কথায় সে মায়ের দিকে চোখ তুলে তাকালো। অতঃপর কোনো বাক্য ব্যয় না করে প্লেটটা সামনে থেকে সরিয়ে ফেলল এবং মুনিয়া বেগমের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, মেজমা খিচুড়ি দাও তো, খিচুড়ি খাবো। মুনিয়া বেগম নিজের ছোট জায়ের দিকে একবার তাকালো। অবনী বেগম চিন্তিত কণ্ঠে বললেন, আহারে, তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা, এখন যদি খিচুড়ি খাও তবে জ্বালা পোড়া করবে, খাওয়া লাগবে না। ওহি চোখ মুখ শক্ত করল, কঠিন কণ্ঠে মায়ের কথার বিপরীতে জবাব দিল, আমি কি খাবো না খাবো তাও কি এখন আপনি ঠিক করে দিবেন? আমার এতটা খারাপ দিন এসে পড়ল। অবনী বেগম বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। লজ্জায় অপমানের ওনার চোখ টলমল করে উঠল। বাকি সবাই চুপ থাকলো না চিত্রা। সে কপাল কুঁচলে কিছুটা বিরক্ত কণ্ঠেই বলল, এই ছোট আফা, তুমি সবসময় ছোট মায়ের সাথে এমন করবে না, ব্যবহার সুন্দর করো। তোমাকে কিছু বলছি আমি? চিত্রা, তুমি নিজের কাজ করো, সব ব্যাপারে নাক গলাতে আসবে না। অবশ্যই নাক গলাতে হবে। তুই ছোট মায়ের সাথে এমন আচরণ করতে পারিস না সবার সামনে, সমস্যা কি তোর? ওহির শক্ত জারির বিপরীতে কণ্ঠ উঁচু করে জবাব দিল সাদনি। ওহি টেবিল ছেড়ে দপ করে উঠে গেল। কাজটা অসহ্য রকমের শব্দ করে গেল। উনি পুরোটা মানুষটাই আমার সমস্যা, আর আমার উপর ওনার এই দরদটা আমার বিরক্ত করে। উনি যতদিন এমন নাটক করবে আমিও ততদিন এমন করব। উনি নাটক বন্ধ দিলে আমারও সমস্যা শেষ হবে। কথা শেষ করে ওহি নিজের কাঁধে ব্যাগ নিয়ে চলে গেল। সদর দরজা পেরিয়ে সকলে সেখানে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল। অবনী বেগমও খুব গোপনে লুকিয়ে ফেললেন নিজের অনাকাঙ্ক্ষিত অশ্রুগুলো। সকালের কোমল আবহাওয়া এখন পাল্টে সাদা কালো রূপ ধারণ করেছে। প্রচণ্ড বৃষ্টি আসবে হয়তো। চিত্রার ক্লাস শেষ হলো ঠিক বিকেল 4:30টার দিকে। চিত্রা ক্লান্ত পায়ে বেরিয়ে এলো কলেজ থেকে। বিরাট নামকরা এক কলেজে এসে পড়ে। পড়াশোনায় কোনো কমতি রাখেননি ভাবা। বাহার বাইকে এত অপছন্দ করে, কিন্তু চিত্রা একমাত্র তার কাছে ভালো করে পড়ে বিদেয় সেই অসহ্যকার ছেলেটাকে দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। কলেজ থেকে বের হয়ে চিত্রা বড় রাস্তায় দাঁড়ালো। বড় রাস্তার মোড়ে চোখ যেতে ব্রু কুচকালো চিত্রার। অবাক কণ্ঠে নিজেই বলে উঠল, ভনফুল। মোড়ে থাকা মেয়েটা ওড়না দিয়ে মুখ চোখ আরো ভালোভাবে ঢেকে নিল। যা দেখে চিত্রার অবাক ভাব আরো বাড়লো। সে কিছুটা হাফ ছেড়েই ডাকলো, এই বনফুল, এই রে শোন। চিত্রার ডাক সকলের কানে পৌঁছালেও পৌঁছায়নি মেয়েটার কানে। সে একটা রিক্সা থামিয়ে উঠে পড়ল। চিত্রা তবুও কিছুটা ছুটে গেল সেখানে, কিন্তু ততক্ষণে রিক্সা তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে। চিত্রা বিষম রকমের অবাক হয়ে আনমনে বলে উঠল, বনফুল তো এখানে কখনো আসেনি, চিনিও না, তবে মেয়েটা এখানে কি করছে? চিত্রার ভাবনার মাঝে আকাশ গম্ভীরভাবে ডেকে উঠল। পরিবেশ আরেকটু আদার হয়ে উঠল। আর ঠিক কয়েক মিনিট ফেরিতে জপ করেই বৃষ্টি এসে ভিজিয়ে দিল প্রকৃতির রূপ, শীতল করলো জনজীবন। সকলে ভিজে যাওয়ার ভয়ে ছোটাছুটি শুরু করলো, খুঁজে নিল নিজেদের রক্ষা করার স্থান। কেবল মুগ্ধ চোখে একটা মেয়ে দাঁড়িয়ে রইল খোলা আকাশের নিচে। তার কোনো তাড়া নেই, ব্যস্ততা নেই, ছুটোছুটি নেই। সেই বৃষ্টির পানি আহ্লাদে ছুঁয়ে দিচ্ছে, খিলখিল করে হেসে উঠছে আপন বেগে। আবার আকাশ পানে তাকিয়ে দুহাত মেলে দাঁড়িয়ে আছে। বয়সন্ধির বয়সী তো এমন, ভীষণ আদুরে, ভীষণ চঞ্চল। সেই বিকেল থেকে তুমুল ঝড় যে শুরু হলো তার থামার নাম করলো না। কিছুক্ষণ পর পর প্রকৃতি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। প্রকৃতি কি অদ্ভুত আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, আবার সেকেন্ডে সে আলো হাওয়ায় মিলিয়ে প্রকৃতি হয়ে যাচ্ছে আধার। চিত্রাদের বাড়িতে আজ বিদ্যুৎ নেই, চারপাশের বাড়িগুলোতেও এক দশা। ধানমন্ডির মতন বিলাসবহুল স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াটা বিস্ময়কর, কিন্তু ঝড়ের তাণ্ডব বেশি বিদায় এই বিস্ময়কর কাজটার দেখা মিলল। চিত্রাদের ড্রয়িং রুমে জ্বলছে সৌর বিদ্যুতের বাতি, যা খুবই হালকা আলো দিচ্ছে। সে আলোতে রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছে বাড়ির মহিলারা।
ওহি তার ঘরের ব্যাটারি সিস্টেমের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বাইরে মুখ ডুবিয়ে আছে। তার কোনো চিন্তা নেই কি হচ্ছে আশেপাশে তা নিয়ে, সে পড়তে পারলেই বা হলো। মেয়েটা পড়ুয়া ছিল অনেক আগে থেকে, কিন্তু এতটাও পড়ুয়া ছিল না। সেও হাসতো, একটু দুষ্টুমি করতো, বৃষ্টি এলে ছুঁয়ে দিত। অনেকগুলো বছর হলো সে সব ছেড়েছে, নিজেকে আবদ্ধ করে ফেলেছে একটা বস্তুতে। এটাতেই যেন সে বেঁচে থাকার অক্সিজেন পায়। বেঁচে থাকার জন্য কিছু আঁকড়ে ধরতে হয়। ওহি বই আঁকড়েছে। চাঁদনি দাঁড়িয়ে আছে তার বারান্দায়। খোলামেলা বারান্দার হওয়ায় অসুবিধায় বিস্কিট ছাট ছুটে দিচ্ছে চাঁদনি শরীর। চারপাশে এতটাই অন্ধকার যে বোঝার উপায় নেই সে এখানে দাঁড়িয়ে আছে। গভীর ধ্যান তার আকাশ ফানে, চোখে বেশি উঠছে তার সুন্দর অতীতের দিনগুলো। সাদা ছেলেটা খারাপ না, বরং একটু বেশি ভালো বলা যায়। চাঁদনিকে সে অনেক ভালোবেসেছিল, কিন্তু সবসময় সবার প্রতি ভালোবাসা থাকবে এমন কোনো নিয়ম নেই বিধায় এখন সে ভালোবাসা পুড়িয়েছে। সেজন্য লোকটাকে একটাবার খারাপ বলা যায় না। যে এককালে আমাদের ভালোবাসত তাকে চিরদিন আমাদের ভালোবাসায় রাখা উচিত কৃতজ্ঞতা স্বরূপ। পৃথিবীতে ভালোবাসার মানুষের যে বড্ড অভাব। বাড়ির পাশে মধুমতি ফুবাল হাওয়া বয়রে, বন্ধুর মনে রং লাগাইয়া ফানি দিল ঝালারে। ইন্দুবালা নাকি? গ্রানটা ভীষণ চেনা চেনা কেন লাগছে? হ্যাঁ, চাঁদনি চমকে গিয়েছিল হঠাৎ গানের সুর শুনে, কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার এক সেকেন্ডও ব্যয় করতে হয়নি। চেনার সাথে সাথে সে ব্রু কুচকালো, চোখ বড় বড় করে বলল, মিন্ময়। পাশের বিল্ডিং থেকে সেই পরিচিত কণ্ঠের হাসির শব্দ ভেসে এলো। কিছুটা ঠাট্টা করে ছেলেটা বলল, আমার শরীর থেকেও কি পরিচিত সেই সুঘ্রাণটা বের হয় ইন্দুবালা? যে সুঘ্রাণ আপনাকে ছিনিয়ে দেয় আমার উপস্থিতি? চাঁদনি দৃষ্টি শুরু করলো, তীক্ষ্ণ স্বরে বলল, কোনো সুঘ্রাণ টান আসছে না। তোমার কণ্ঠ শুনে বুঝলাম এটা তুমি। এত সিনেম্যাটিক হয় কিভাবে মানুষ? সাধারণ জ্ঞানও দেখি তোমার নাই। সদাগর বাড়িতে সবাই এত জ্ঞানী যে আমার সাধারণ জ্ঞানগুলো তাদের দিয়ে দিতে হয়েছে। কি আর করব বলুন? ঠাট্টা করো না মিন্ময়। ঠাট্টা করছি না তো, দুষ্টুমি করছি। চাঁদনি তর্ক করল না। পাশের বিল্ডিং এর অন্ধকারের গম্ভীর্যের দিকে তাকিয়ে রইল সে। ছেলেটাকে দেখা যাচ্ছে না, তবে সে বেশ বুঝতে পারছে ছেলেটা একটা পাতলা টি শার্ট জড়িয়ে 32 ফাটে দাঁত বের করে নিশ্চয়ই হাসছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে আর বৃষ্টির কিছু অনির্দিষ্ট ফোঁটা ছড়িয়ে ছিটিয়ে আছে ছেলেটার মুখ জুড়ে। ভীষণ মিষ্টি লাগছে হয়তো ছেলেটাকে। ইস, মুখটা দেখতে পেলে ভালো লাগতো। ইন্দুবালা, হাঁটতে যাবেন? মিন্ময়ের হুট করে এমন প্রশ্নে বেশ অবাক হলো চাঁদনি। অবাক কণ্ঠে বলল, কি এমন বৃষ্টিতে কই যাব হাঁটতে? চলেন না, মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি। বৃষ্টির মাঝে চা খেতে ভীষণ ভালো লাগে। খেয়েছেন কখনো? চাঁদনি আনমনেই উত্তর দিল, না। তাহলে চলুন আজ খেয়ে আসি দুজনে। চাঁদনি কিছুক্ষণ ভেবে বলল, আসছি, দাঁড়ান। আমার চিতই ফিটাকে জিজ্ঞেস কইরেন আসবে কিনা। ওর জ্বর এসেছে মিন্ময়। মেজমা বোধ হয় যেতে দিবে না। কি বলেন? আমার চিতই মাছের জ্বর এসেছে? আগে বলবেন না? চা খেয়ে ফেরার সময় দেখে যাব। এখন আপনি নামেন, আমিও নামছি। চাঁদনি উত্তর না দিয়ে ঘরে চলে গেল। কালো টি শার্টের উপরে একটা কালো জ্যাকেট জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। একদিকে ঘরে টিমটিমে আলো, তার উপর সবাই যার যার মতন ব্যস্ত বিদে চাঁদনিকে তেমন প্রশ্নের মুখে পড়তে হলো না। অনায়াসেই বেরিয়ে গেল। দুপদাপ পায়ে নিচে নামতে দেখলো মিন্ময় হাসি মুখে দাঁড়িয়ে আছে তাদের বিল্ডিং এর দিকে তাকিয়ে। ঘর থেকে আকাশটা যতটা অন্ধকার মনে হচ্ছিল ততটা অন্ধকারও লাগছে না, বেশ আলো আছে। যতটা আলো থাকলে মিন্ময়ের সুন্দর হাসিটা দেখা যায়, ঠিক ততটা আলো চাঁদনি রাস্তায় পা রাখার আগে বেশ মাঝারি আকারের একটা ছাতা তার মাথার উপর মেলে ধরল মিন্ময়। চাঁদনি নিজের কপাল চাপড়ালো, কিছুটা আফসোসের স্বরেই বলল, আমি তো ছাতা আনতে ভুলেই গেছি। আমি তো সেজন্য এনেছি। তুমি কিভাবে বুঝলে আমি যে ছাতা আনতে ভুলে যাব? যেভাবে বুঝেছি আপনার আমার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে, ঠিক সেভাবেই এটা বুঝেছি। চাঁদনি বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল ছেলেটার পানে।
মিন্ময় তখন হো হো করে হাসছে। আজকের দিনের বেজার সবচেয়ে নজরকাড়া দৃশ্য বোধ হয় এটা। এত স্নিগ্ধ, এত মুগ্ধ। ভাইজান, গিটারটা বাজাইবা না আইজ? টং দোকানের ভেতর থাকা ৮-৯ বছরের দিনুর কথায় বাহার হাসল। সে একটা টং দোকানে বসে গিটার টানছিল। পরিচিত দোকান। এখানেই সে প্রায় প্রতিদিন ২ থেকে ৩ বার এসে আড্ডা দেয়। আজও এই তুমুল বৃষ্টির মাঝেও সে এখানে বসে মনে সুখে সিগারেট টানছিল। দিনু আবার বলল, গিটারটা বাজাইবা না ভাইজান? না রে দিনু, বাজাবো না। বৃষ্টির শব্দটা বেশ সুন্দর, গিটারের শব্দও সুন্দর, কিন্তু দুইটা সুন্দর একসাথে মিলেমিশে গেলে ততটা মুগ্ধতা কাজ করে না। তখন তুই কোনটা রেখে কোনটা শুনবি ভেবে পাগল হয়ে যাবে। এরপর একটাও শান্তি লাগবে না। এর চেয়ে ভালো একটাই শুন। দিনু ভাইনা ধরল। টং দোকান থেকে নেমে এসে আবদার করে বলল, ভাজাও না ভাইজান, তোমার ওই যন্ত্রটা ভাজাইলে আমার অনেক সুখ সুখ লাগে। বাহার হো হো করে হাসলো। দিনুর মাথা চুল এলোমেলো করে দিয়ে বলল, আচ্ছা তাই নাকি? তোর সুখ সুখ লাগে? কিন্তু কেন? জানি না গো, কিন্তু কি মিষ্টি লাগে শুনতে। আজ তুমি ভাজাও আর আমি হাত তালি দিব, কেমন? আচ্ছা দিস। কথাটা শেষ করে বাহার গিটারের সুর তুলল, কণ্ঠে গান ধরল। ভালো আছি, ভালো থেকেও, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বাহারের গানের তালে তালে দিনু ছেলেটা হাততালি দিচ্ছিল। কি দারুণ উচ্ছ্বাসে, কিন্তু মুহূর্তে সেই আনন্দে মাখামাখি আদর মুখটাকে পিষিয়ে দিল একটা তানম্বির ট্রাক। দিনু পথের বেশ কিনারে হাততালি দিয়ে লাফাচ্ছিল। কোথা থেকে যেন এই ট্রাক হর্না বাজিয়ে সাঁই সাঁই করে ছুটে এলো। কিছু বুঝে ওঠার আগে ছোট শরীরটাকে ফিসে ফেললো এক লহমায়। বাহারের কণ্ঠের গান থেমে গেল। গিটারের শুরু তারটা ছিঁড়ে কেটে গেল বাহারের হাত। বাহার স্তব্ধ চোখে অসহায় সেই ছেলেটাকে দেখল। সেই ৮ বছরের ছেলেটা কাঁদেছিল বোনের বিয়ে দেওয়ার স্বপ্ন, বাবাকে চিকিৎসা করে সুস্থ করে পেলার আশা। সব আজ রাস্তায় পিষে গেল। দরিদ্র শখ যেভাবে ধুলোয় মিশে যায়। আকাশে মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে মনের আনন্দে। কড়া রোদ্দুরের নাজেহাল প্রকৃতি। সময়টা ঠিক বিকেলের আগ মুহূর্ত। ওহি ভার্সিটি থেকে ফিরেছে বাসায়। ঘরের বাহিরে জুতার স্তূপ দেখে আপনা আপনি ব্রু কুঁচকে এলো ওহি। আজকে তো বাড়িতে কারো আসার কথা ছিল না, তবে এত অপরিচিত জুতোর হাট বসেছে কেন? কৌতূহলী হয়ে সে পা রাখলো ড্রয়িং রুমে। অনেক অপরিচিত মুখের মাঝে একটি পরিচিত মুখমণ্ডল দেখে চমকে গেল ওহি। বিরাট বড় সড়ো একটা ধাক্কাও খেলো যে নির্দ্বিধায় আজ করা যায়। ওহিকে দেখে বৈঠকখানার আলোচনা যেন বিরতি ঘোষণা করল। মুহূর্তে রমরমা পরিবেশটা থিতিয়ে গেল। সোফা থেকে সুন্দরী এক ভদ্রমহিলা উঠে এলেন। ওহির গোলগাল ছোট মুখশ্রীতে হাত বুলিয়ে দিলেন বেশ আদুরে হাতে। আহ্লাদি কণ্ঠে বললেন, বড় হয়ে গেছিস তো। ওহি জবাব দিল না। সামনে চশমা পরা সুন্দর নারী মুখশ্রীটার দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা আবারও আদুরে কণ্ঠে বললেন, কবে এত বড় হলি? আপনি যাওয়ার পরপরই। খোঁজ নেননি তো, তাই জানেন না। অবশ্য খোঁজ নেওয়ার জন্য তো আপনি যাননি। ওহির কাটকাট উত্তরে সামনের ভদ্রমহিলা বোধহয় কিছুটা ভয়কে গেলেন। সরু চোখে সোফায় বসে থাকা এক ভদ্র পুরুষের দিকে তাকালেন। লোকটা চোখ দিয়ে কি যেন ইশারা করে আশ্বাস দিলেন। তার মধ্যে রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে ছুটে এলেন অবনী বেগম, হাতে এক গ্লাস ঠান্ডা শরবত। মেয়ের দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে ভাঙ্গা কণ্ঠে বললেন, নেও তোমার শরবত, বাহিরে ভীষণ গরম। ওহি অবনী বেগমের দিকে পূর্ণ দৃষ্টি দিল। শ্যামলা গড়নের এই নারীর চোখ মুখ আজ বেশ শুকনো লাগছে। কপালে চিন্তিত একটা রেখাও আছে। সে যে বর্তমানে খুব ভীতিগ্রস্ত তা তার হাবভাবেই বোঝা যাচ্ছে। ওহি ঠান্ডা শরবতের গ্লাসটা আলগোছে নিয়ে বেশ তৃপ্তি সহকারে পান করলো সেটা। যতক্ষণ না শরবত শেষ হয় ঠিক ততক্ষণ অবনী বেগম ঠায় দাঁড়িয়ে রইলেন। মেয়ের খাওয়া শেষ হতে গ্লাসটা নিয়ে আবার চলে গেলেন রান্নাঘরে। অবনী বেগম রান্নাঘরে যেতে ওহি নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। তার মাঝে ভদ্রমহিলা পিছু ডাকলেন, তোমার সাথে কিছু কথা ছিল। ওহি বিরক্ত হলো বেশ। বিরক্তিকর একটা শ্বাস ফেলে বলল, আমি এখন ক্লান্ত। ভদ্রমহিলা ফোড়ং কাটলেন। একরোখা ভাব নিয়েই বললেন, কথাটা বেশিই জরুরি ওহু, প্লিজ ও নামে ডাকবেন না। আর হ্যাঁ, আপনি আগের মতনই
রয়ে গেছেন, বিরক্তকর স্বভাবের। ওহি ভদ্রভাবে কথা বলো, উনি তোমার। নুরুল সওদাগরের গুরু গম্ভীর কণ্ঠ থেমে গেল ওহির মুখ ফিরানো দেখেই। অতঃপর ওহি তাড়া দিয়ে বলল, কি বলবেন বলুন। ভদ্রমহিলা আর একটু এগিয়ে এলেন, প্রায় ওহির গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে গদগদ কণ্ঠে বললেন, আমার সাথে এভাবে কথা বলছিস কেন বাবু? ওহির কণ্ঠে এবার খানিকটা উঁচুতে উঠল। মহিলাটার হাতটা ঝাড়া মেরে বলল, আমি এভাবেই কথা বলি, এটাই আমার স্বভাব। ভালো লাগলে ভালো, আর না লাগলে রাস্তা মাফুন। আপনাকে আমার সহ্য করতে হচ্ছে না। কথা শেষ করে গটগট পায়ে ওহি নিজের রুমে চলে গেল। বেশ শক্ত হাতে দরজাটা আটকালো। বিকট এক শব্দ হলো, যে শব্দ ওহির রাগের পরিমাণ সম্পর্কে কিচ্ছিত ধারণাও দিয়ে দিল। ভদ্রমহিলা তাজ্জব-বনে কতক্ষণ তাকিয়ে রইল সেদিকে। চিত্রা ছটফটে মন নিয়ে বসে আছে বনফুলের ছাদে। বনফুল নিজের বাংলা বইটা আরেকটু ঘেঁটে ঘুটে দেখছে। মেয়েটাও পড়াশোনায় বেশ ভালো। চিত্রা অধৈর্য হয়ে একবার সেরে আরেকবার রেলিং পেরিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। বনফুল বার কয়েক চিত্রের দিকে তাকালো। মেয়েটার উৎকণ্ঠা সে কিছুটা অবশ্য আঁচ করতে পেরেছে, কিন্তু তবুও ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলো, কি রে সীতাবাগ, এমন করছিস কেন? কোনো সমস্যা? চিত্রা রাস্তা থেকে দৃষ্টি ঘুরিয়ে বনফুলের দিকে তাকালো। মেয়েটা যে মিটমিট করে হাসছে তা চিত্রা চোখ এড়ালো না। তবুও সে বুঝতে পারেনি, এমন একটা ভাব করে বলল, না রে, কোনো সমস্যা না, তোকে না একটা কথা বলতে ভুলে গেছি। বনফুল আগ্রহী কণ্ঠ বলল, কি কথা? আসলে তুহিন ভাই আজ বাড়ি এসে পড়েছে তাড়াতাড়ি। আমি যখন তোদের বাসায় আসছিলাম তখন আমাকে বলছিল তোকে যেন একটু যেতে বলি। দরকারি কথা আছে নাকি তোর সাথে? আমি বলতেই ভুলে গেলাম। তুহিনের নাম শুনতে কাঁপাকাঁপি শুরু মেয়েটার। কণ্ঠ খাদে দিয়ে নিয়ে বলল, কি কথা রে সীতাবাগ, তুই জানিস কিছু? চিত্রা পায়ের উপর পা তুলে মাথাটায় হেলিয়ে দিল চেয়ারে। আয়েসি ভঙ্গিতে বসে অতঃপর বলল, জানি না তো, তুই গেলেই তো জানবি। তোর কথা আমি কিভাবে জানবো? অদ্ভুত, যা তো তাড়াতাড়ি, এমনিতেই লেট হয়ে গেছে। বনফুল দ্রুত উঠে দাঁড়ালো, বইটা বন্ধ করে ছুট লাগালো চিত্রাদের বাড়ির উদ্দেশ্যে। তা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা। অস্ফুট স্বরে বলল, পাগলিমি। সূর্য তখন পশ্চিম আকাশে প্রায় হেলে পড়েছে। প্রকৃতি আদা। চিত্রা চোখ ঘুমে ভারবার হয়ে এসেছে। চোখ কিছুটা লেগে আসতে কারো পায়ের ধ্বনি কানে ভেসে এলো। চোখে গভীর ঘুম আর মনে প্রেমিক পুরুষকে দেখতে চাওয়ার তীব্র ইচ্ছায় তার ভেতর ভেতর তুমুল যুদ্ধ শুরু হলো। অতঃপর ঘুম ভেঙে আসা চোখগুলোকে টেনে খোলার চেষ্টা করলো। বার কয়েক চেষ্টায় সে সফলও হলো। নিভু নিভু চোখের পাতা ঝাপটে ঝাপটে অস্ফুটভাবে তার আশেপাশের দৃশ্য ফুটে উঠল চোখের পাতায়। এমন গরম আবহাওয়ার মাঝে একটা শীত শীত ভাব তাকে জেঁকে ধরেছে। প্রকৃতিটা বেশ আরামদায়ক ঠেকেছে। চিত্রা নড়ে চড়ে বসলো। চোখগুলোকে পুরো খুলে আশেপাশে তাকাতেই দেখলো প্রকৃতির বুকে গম্ভীর রাত নেমে গিয়েছে। ততক্ষণে তার চোখ লেগেছে অনেকটা সময় হয়েছে বোধহয়। চিত্রা বাদিকে তাকাইতে তার শীত শীত লাগার উৎস উদ্ভাবন করতে পারল। বাহার ভাইয়ের ঘরের বিশাল টেবিল ফ্যানটা তার দিকে ঘুরিয়ে চালু করা। জানালা ভেদ করে সেই দানবীয় ফ্যানের বাতাসই তাকে ছুঁয়ে দিচ্ছে। ছাদের হলুদ বাল্বটা জ্বালিয়ে দেওয়া, এমনকি সিলিকোঠার ঘরেও আলো জ্বলছে। চিত্রা বুক উচকালো। বাহার ভাই এসে পড়েছেন, অথচ তাকে ডাকল না কেন? গত ৩-৪ দিন যাবৎ পড়াতেও যাচ্ছেন না। বাহার ভাইয়ের এমন উদাসীনতা বেশ ভাবাচ্ছে চিত্রাকে। চিত্রা উঠে দাঁড়ালো। অনেকক্ষণ একটানা বসে থাকার কল্যাণে পাগুলো ঝিমঝিম করছে। সে দাঁড়িয়ে কতক্ষণ পাঞ্জা কালো। হাঁটার শক্তি সঞ্চিত হতেই সে ধীরে ধীরে এগিয়ে গেল বাহার ভাইয়ের ঘরের দিকে। জানালার কাজটাকে এসে সে থামলো। ঘরের ভেতরে কারো দেখা নেই। আলোটা জ্বালালো কে? ফ্যানটা বা ছাড়লো কে? চিত্রা দপদপ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রান্নাঘরের বনফুলের মা তখন ব্যস্ত হাতে রাঁধছিলেন। চিত্রাকে দেখে মুচকি হাসলো। আদুরো কণ্ঠ বলল, কিরে, কি ব্যাপার? তুই কি আজকাল ঘুমোস না? ছাদেই দেখি ঘুমিয়ে খেলি। চিত্রা রান্না করে সামনে থাকা ওয়াশ রুমে খেল।
হাত মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে বলল, তুমি তবে ফ্যান লাইট জ্বালিয়ে এসেছো? আয়েশা খাতুন মুচকি হাসলেন মেয়েটার কথা শুনে। কাজে মনোযোগ রেখে বললেন, তো তুই কি ভেবেছিস কে চালিয়েছে? চিত্রা আমতা আমতা করে বলল, কেউ না। আয়েশা খাতুন খিলখিল করে হাসলেন। চিত্রার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, তুই যার কথা ভেবেছিস সে তো গত 7 দিন ধরে বাড়িতেই আসেনি। কোথায় গেল, কি হলে কিছুই জানি না। ছেলেটা যে কবে মানুষ হবে। তোমার ছেলে কি মানুষ না, পরিটরি নাকি গো? কথা শেষ করে দুজনেই আবার নতুন উচ্ছ্বাসে হেসে দিল। তুহিন খাটে হেলান দিয়ে ফোন টিপছে। বনফুল কফির কাপ নিয়ে দরজার বাহিরে দাঁড়ালো। এ বাড়িতে এসেছে অনেকক্ষণ হলেও এই ঘরে এতক্ষণ আসার সুযোগ হয়নি। যখন দেখেছে তুহিনকে কফি দিতে হবে তখনই কাজটা নিজের হাতে নিয়েছে উছিলায়। আসো বনফুল, দাঁড়িয়ে আছো কেন? তুহিনের কণ্ঠ কেঁপে উঠল মেয়েটার সর্বাঙ্গ। সে ধীর পায়ে এগিয়ে গেল তুহিনের কাছে। কফির কাপটা এগিয়ে দিতে দিতে বলল, তোমার জন্য দিয়েছিল বড় চাচি। তুহিন উঠে বসল, মিষ্টি হেসে বলল, তুমি কষ্ট করে আনতে গেলে কেন? মেয়েটার থুতনি প্রায় চিবুকের সাথে লেগে যাওয়ার জোগাড়। মাথাটা তেমন নিচু রেখে ছোট ছোট করে বলল, কোথায় কষ্ট, অল্প একটু কাজ তো। তুহিন ক্ষীণ হেসে কফির কাপটা নিল। পা দুলাতে দুলাতে বলল, পড়াশোনার খবর কি? ভালো। মন দিয়ে পড়াশোনা করবে কেমন? বনফুল ডানে মাথা ধুলালো। তুহিন কফিতে চুমুক দেওয়ার পর মেয়েটা প্রশ্ন ছুড়ল, তুমি কি কিছু বলবে আমাকে? সীতাবাগ বলল। চিত্রার নাম শুনে তুহিন ভ্রু কুচকাল। কপাল কুচকে কিছুক্ষণ মনে করার চেষ্টা করে বলল, না তো, কি বলবো? বনফুল চোখ বড় বড় করে তাকালো। তার যা বোঝার সে বুঝে গেছে। মেয়েটা তার সাথে নিশ্চয় মজা করেছে, আর সে কিনা লাফাতে লাফাতে চলে এলো। নিজে কাজে নিজেই লজ্জা পেল সে। লজ্জায় সেখান থেকে চলে আসতে নিলে বাদ সাধল তুহিন। কফির কাপটা খাটের সাথে লাগানো ছোট টুলটার উপর রেখে বলল, বনফুল দাঁড়াও, এসেছো ভালো হয়েছে। একটা কথা আছে। বনফুল চোখ তুলে তাকালো। কিছুটা আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো, কি কথা? তুহিন খাড়ছে উঠে দাঁড়ালো। অফিসের ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে এগিয়ে দিল বনফুলের দিকে। মিষ্টি হেসে বলল, শুনেছিলাম তোমার পায়ে নুপুর নাকি ভীষণ ভালো মানাবে, তাই এনেছি। তুহিনের কথা শুনে মেয়েটা চমকে গেল অনাকাঙ্ক্ষিত আনন্দে। তার চোখ টলমল করে উঠল। কাঁদতে গিয়েও কাঁদল না। বহু কষ্টে চোখের জল আটকে রেখে বলল, কে কে বলেছে? শুনেছি কোথায় যেন। এবার নাও তো দেখি। তুহিনের তারা দেখে বনফুল হাত এগিয়ে দিল। কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা নিয়েই ছুটে চলে গেল তুহিনের ঘর ছেড়ে। লোকটা তার পছন্দের এত দাম দেয়, এতটা ভাবতেই তার ভীষণ রকমের কান্না এলো। বেশ রাত করে ঘুমানোর ফলে চিত্রার মাথা ভার হয়ে আছে। ঘুম থেকে ওঠার পরপরই বাহার ভাই এর চিন্তায় মেয়েটার আজকাল ঘুম হচ্ছে না। কিন্তু সে খবর কি মানুষটার আছে? গত 4-5 দিন ধরে নিখোঁজ হয়ে আছে। এদিকে চিত্রা মানবী কেঁদে কেটে রাত পার করেছে। তাছাড়া রাতে ভীষণ বাজে স্বপ্নও দেখেছে, যার জন্য শরীরটা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। চিত্রা ঘড়ির দিকে তাকালো। দুপুর 1টা বাজছে। চিত্রা অবাক, এত বেলা অবধি সে ঘুমিয়েছে। দরপড় করে খাট থেকে উঠে বসলো। বার কয়েক নিজের মাকে ডাকলো, কিন্তু উত্তর এলো না। একে একে সবাইকে ডাকলো, কিন্তু কোনো জবাব নেই। পুরো বাড়ি নিশ্চুপ, নিস্তব্ধ। চিত্রার কেমন ভয় ভয় করতে লাগলো। এর মাঝে ছোট ছেড়ে ছুটে এলো। খুব বিজ্ঞ স্বরে বলল, এই চিত্রা বুবু, জানো কি হয়েছে? চিত্রা বুক উচকালো, মাথা দুলিয়ে বলল, কি হয়েছে? আর বাড়ির সবাই কই রে? বাড়ির সবাই তো বাহার ভাইদের বাড়িতে। বাহার ভাই তো একটা বউ এনেছে বিয়ে করে, একটু সুন্দর না। ঘুম থেকে ওঠার পর একটা বিস্ফোরিত খবর চিত্রাকে মুহূর্তে বাকরুদ্ধ করে দিল। সে ভয় পেল অনেক, অথচ মানতে নারাজ। সে মনে প্রাণে যেন একটা বিশ্বাস এঁটে রেখেছে, তার বাহার ভাই তাকে এতটা ব্যথা দিতেই পারে না।
অসম্ভব এবং অসম্ভব এটা। সে বারান্দায় ছুটে গেল। ভাইয়ের বাড়ির ভেতরটা অনেক উকিঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। অন্যান্য দিনের মতন হাঁক ছেড়ে ডাকলো বনফুলকে, কিন্তু তাও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সে আবার ঘরে এলো ব্যস্ত পায়ে। ঘরে আসার সময় তার সবচেয়ে পছন্দের রঙ্গনা ফুলের গাছটা ভুলবশত পায়ে লেগে ভেঙে গেল। চিত্রা সেদিকে দেননি। অন্য সময় এই কাজটা হলে সে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলত, কারণ এই গাছটা তার বাহার ভাই তাকে দিয়েছে, যে বড় যত্নের গাছ কিনা। কিন্তু আজ তার কোনো খেয়ালই নেই, বরং সে কিছুটা ছুটেই গেল বাহার ভাইদের বাড়ির উদ্দেশ্যে। জুতো জোড়া উল্টো উল্টো ছেড়ি কয়েকবার পিছনে ডাকলেও সেদিকে তার দেন মেয়ে। বাহারের বাড়িতে সকলের জটলায়। একটা মেয়েকে ঘিরে বসে আছে বাহার ভাইয়ের মা সহ চিত্রাদের বাড়ির মহিলাগণ। তার মাঝে রয়েছে অবনী বেগম আর রোজা সওদাগর। চিত্রা মা তো কলেজ থাকে সময়টা। চিত্রা চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে তাকালো। শুকনো জীর্ণ শীর্ণ একটা নারীদেহ বসে আছে সেখানে। মুখে ব্রণের অস্তিত্ব, কালো কতগুলো এলোমেলো দাগ, টানা মায়া বড় দুটো চোখ, সরু নাক মেয়েটা। চেহারাটা ভীষণ মিষ্টি, বয়সটা আন্দাজ করা যাচ্ছে না, কতই হবে 23-এর এই পার ওপার। ঠোঁট দুটো শুষ্ক। চিত্রার অন্তরাত্মা কিঞ্চিত মুসর দিয়ে উঠল। মেয়েটা কাঁদছিল কেন? মেয়েরা তো বিয়ের সময় বাবার বাড়ি ছেড়ে আসার সময় কান্না করে। এই মেয়েটা কি সেজন্যই কান্না করেছে? এবার চিত্রার নিজেরই কান্না পাচ্ছে। বাহার ভাই সত্যি সত্যি তাকে ধোঁকা দিল না তো? আয়েশা খাতুনের দৃষ্টি পড়ল চিত্রার দিকে। মুচকি হেসে বললে, মা, আজ কে ডাকলো তোরে? তোদের বাড়ির মানুষ তো আমাদের বাড়িতে, উঠলে কিভাবে? চিত্রার চোখ জলে পরিপূর্ণ হলো, গলায় কান্নারা দলা ফাঁকিয়ে আসছে। সে চোখ উল্টিয়ে কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে চোখের জল লুকানোর চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। চোখের জল কি আমাদের কথা শুনে না। সে সবসময় অবাধ্য, আর তার এই অবাধ্যতার কারণে আমরা কখনো কখনো নিজেকে মানুষের কাছে দুর্বল প্রমাণ করে ফেলি, কখনো বা নিজেদের বানায় হাসির পাত্র। অবনী বেগম চিন্তিত ভঙ্গিতে উঠে এলেন। চিত্রাকে কিছুটা জাপটে ধরে বললেন, ও মামা, কাঁদছো কেন? কি হয়েছে চিত্রা, ভয় পেয়েছ? এমন আদুরের স্বর শুনে কান্নারা কি আর চুপ থাকে? চিত্রার কান্নারাও চুপ রইল না। চিত্রা হাউমাউ করে কেঁদে উঠল। মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে ডেকে বলল, এটা যেন দুঃস্বপ্ন হয়। চিত্রা যেন এখনই ঘুম ভেঙে যায়। সে না হয় খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাবে সব। কিন্তু চিত্রার ডাক বোধ হয় উপরওয়ালা শুনল না, পুরোটাই বাস্তব হলো। অবনী বেগমের পাশাপাশি এবার যুক্ত হলো আয়েশা খাতুনও। মেয়েটাকে কাঁদতে দেখে সে আর বসে থাকতে পারল না। এসেই চিত্রার মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে তোর? ভয় পেয়েছিস? খারাপ স্বপ্ন দেখেছিস মা? চিত্রা কেঁদেই চলেছে, কান্নার কোনো থামাথামি নেই। সকালে মুহূর্তে তাজ্জব বনে গেল। বাহারও দপদপ পায়ে দ্রুত নেমে এলো ছাদ থেকে। লোকটা চুল বেয়ে বরাবরের মতোই পানি পড়ছে। সাইরাঙ্গা টি শার্টটা শরীরকে মুড়িয়ে রেখেছে। লোকটা কপালে বাজ পেল। বিস্মিত কণ্ঠে বলল, এ মেয়ে, কাঁদছো কেন? কি সমস্যা? বাহারকে দেখে চিত্রার কান্নার আহ্লাদি হলো। চিত্রা ঠোঁট ফুলিয়ে হেঁচকি তুলতে তুলতে বলল, আপনি নাকি বিয়ে করেছেন? বাহার ভাই সহ উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল। বাহার তো বেশ সরে জোরেই বলল, কি খেয়েছো ঘুম থেকে উঠে? বাহারের অভিব্যক্তি চিত্রাকে যা বোঝানোর বুঝিয়ে দিল। সে যে বড়সড় একটা ভুল করে ফেলেছে সেটাও বুঝে ফেলল মুহূর্তে। সে চোখ বড় বড় করে বলল, ওই মেয়েটাকে? ও তোর বাহার ভাইয়ের বান্ধবী, বেড়াতে আসছেন। আয়েশা খাতুনের দুই বাক্যে চিত্রার কান্না নির্বাসিত হলো। চেরি মেয়েটার কথায় লাফানো যে তার বিরাট ভুল হয়েছে সেটা তার মস্তিষ্কে মুহূর্তে অনুভব করে ফেলল। অবনী বেগমের কণ্ঠে এখনো চিন্তার ছোঁয়া। সে চিন্তিত কণ্ঠে বলল, কান্না করেছিলে কেন চিত্রা? চিত্রা আমতা আমতা করলো, এদিক ওদিক তাকিয়ে ছোট করে বলল, খারাপ স্বপ্ন দেখেছি ছোট মা, সেজন্য কাঁদতে আছে। বোকা মেয়ে। চিত্রা মুচকি হাসলো। তার বুকের ওপর থেকে বড়সড় একটা পাথর যেন মুহূর্তেই পড়ে গেল। আহা, কি শান্তি! ঘুম থেকে উঠে কি কান্নাকাটিই না করতে হলো মিছিমিছি। চিত্রা আর চোখে তাকালো বাহার ভাইয়ের দিকে। লোকটা কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে, মনে হচ্ছে এই যেন ভস্ম করে দিবে তাকে। চিত্রা আর বাক্য ব্যয় না করে ছুটে গেল নিজেদের বাড়ি। জেনে শুনে বাঘের মুখে পড়ার কোনো মানেই হয় না। তুমুল রোদ মাথার উপরে, বিশাল আকাশে সূর্য যেন তার সবটুকু
আলো ঢেলে দিয়েছে। গরমে ঘেমে একাকার ওহি। মাথার উপরে গোলাপি রঙের ছাতাটা কিছুটা ছায়া দেওয়ার চেষ্টায় নিয়োজিত, তবে এমন তুখর রোদের কাছে ছাতাটা নিতান্তই সামান্য কিছু। ওহি চোখের গোল গোল চশমাটা আরেকটু ঠেলে দিয়ে আটসাট করলো চোখের সাথে। শরীরে একটা হাতু সমান ঢিলে সাদা রঙের শার্ট, গলায় ঝুলিয়ে রাখা স্কার্ফ আর গায়ে খয়েরি রঙের হাতে চিকন চেইনের ঘড়ি। মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। গার্মেন্টসের রাস্তা পেরিয়ে সরু গলি ধরল সে। পথে আজ রিক্সা গাড়ি খুব স্বল্প, আর যতটুকু আছে সেগুলো ধানমন্ডি অবধি যেতে চাচ্ছে না। কি ভীষণ যন্ত্রণায় পড়ল সে। তাই কিছুটা পথ যেতে এগোচ্ছে, দেখা যায় কোনো রিক্সা গাড়ি আদৌ পায় কিনা। বেশ খালি রাস্তায় একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে আইসক্রিমের ভ্যান। ওহি চোখ ফিটফিট করে তাকালো মেয়েটার দিকে। ভীষণ পরিচিত মনে হলো বাচ্চাটাকে। ওহি তাই ছোট কণ্ঠে ডাক দিল, এই ভাবো। ওহির এক ডাকে বাচ্চাটা ওহির দিকে তাকালো। মিনিট কয়েক ব্যয় করলো ওহির মুখমণ্ডলে, তারপর হুট করে রাজ্য হয় করা এক হাসি দিয়ে ছোট ছোট পায়ে দৌড়ে এলো। ওহির হাঁটু জড়িয়ে হলো ভীষণ আদুরে হাতে। ওহি বাচ্চাটার মাথায় হাত বুলালো, মিষ্টি হেসে বলল, তুমি চিনতে পেরেছ আমায়? বাচ্চাটা আদুরো ভঙ্গিতে মাথা দুলালো। ওহিও হাসলো। এই মেয়েটার জন্যই তো সেদিন রেস্টুরেন্টে কেমন বাচ্চাদের মতন ঝগড়া করেছিল। ভাবতেই ওহির লজ্জা লাগে। মাঝে মাঝে সে কতটা বোকামি করে বসে, তাই না? ওহির ভাবনার মাঝে মেয়েটা আদো আদো কণ্ঠে বলল, আন্টি আইসক্রিম দাও। কথাটা বলে বাচ্চাটা দুহাত বাড়িয়ে দিল, ছোট ছোট গোল গোল হাতগুলো। ওহি হাসলো। বাচ্চাটার নাক টেনে বলল, তোমার কি আইসক্রিম ছাড়া আর কিছু ভালো লাগে না? বাচ্চাটা ওপর নিচ মাথা দুলালো, যার অর্থ লাগে। ওহি গাল টিপে বলল, আর কি ভালো লাগে তোমাকে? ওহি চোখ বড় বড় করে তাকালো মেয়েটার দিকে। কি পাকা মেয়ে। বাচ্চাটা তার মাঝেই তাড়া দিয়ে বলল, আইসক্রিম দাও আন্টি। ওহি হাসলো। আইসক্রিমের ভ্যানটার কাছে গিয়ে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম কিনে দিল। বাচ্চাটা ছোট ছোট হাতে সাবধানে ধরল সেটা। ওহি বাচ্চাটা চুল ঠিক করে দিতে দিতে বলল, আচ্ছা হুমু, তুমি একা কেন? তোমার পাপা কোথায়? ওহির কথায় উত্তর দিল না হুমু। মনের সুখে সে ঠোঁট চাপছে আইসক্রিমে। এর মাঝে কোথা থেকে ছুটে এলেন সেদিনের ভদ্রলোকটা। পরশা মুখটা লাল টকটকে হয়ে গেছে, কপালের মাঝে চিন্তার রেখা। মেয়েকে কিছুটা টেনে নিজের কোলে নিয়ে অনবরত চুমু খেতে লাগলেন। হুমু বাবা চিন্তিত মুখটা দেখে গলা জড়িয়ে ধরল বাবার। কেমন বড়দের মতন করে বলল, ভয় পেও না বাবা, এই তো আমি এখানে আন্টির সাথে। মেয়ের কথায় হুঁশ ফিরল ভদ্রলোকের। সে ওহির দিকে তাকিয়ে চমকে গিয়ে বলল, আরে জগরুটে মহিলা, আপনি? এমন ডাকে ওহির বেশ রেগে যাওয়ার কথা থাকলেও রাগল না। লোকটাকে বেশ অবাক করে দিয়ে হেসে উঠল। হাসি বজায় রেখে বলল, হ্যাঁ আমি। আজও আইসক্রিম কিনে দিতে এলাম বোধ হয়। ওহির ঠান্ডা মেজাজে এবার লোকটা নিজেই লজ্জা পেল। আমতা আমতা করে বলল, ধন্যবাদ আমার মেয়েকে রাখার জন্য। ওহি স্মিথ হেসে উত্তর দিল, আজকের আইসক্রিমের দাম মাত্র 40 টাকা। 400 টাকা দিবেন নাকি আজ? ভদ্রলোক উচ্চস্বরে হেসে উঠল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কৃতজ্ঞতার তো দাম নেই, সেদিনের জন্য দুঃখিত। হুমুর বাপকে ক্ষমা করা হলো। ওহি কথাটা বলে নিজেই চমকে গেল। চিত্রের সাথে থাকতে থাকতে সেও যে ওর মতন হয়ে যাচ্ছে ভেবে হাসি এলো। অতঃপর দুজন একসাথে হেসে উঠল। লোকটা হাসতে হাসতে বলল, আমি হুমুর বাপ, তবে নাম নৌসাদ। আমার নামটা আন্টি রইল, হুমুর আইসক্রিম আন্টি। ল্যাম্পপোস্টের নিবিড় আলো ছুঁয়ে দিচ্ছে ক্লান্ত মানুষের ভেঙে আসা দেহকে। ভিজে রাস্তায় ল্যাম্পপোস্টের রঙিন আলো প্রতিফলিত হয়ে কেমন ঝলমল করছে। মনে হচ্ছে আকাশের অগণিত তারা হামাগুড়ি খাচ্ছে রাজপথে। লাল নীল কালো বিভিন্ন রকমের ছাতার মেলা মানুষের হাত জুড়ে। বৃষ্টি থেকে বাঁচার উপায়ই এটা। সেই যে বিকেল থেকে হুটহাট বিজ্ঞাপনবিহীন বৃষ্টি এলো, এরপর আর থামাথামি নামই নেই। বাহার ব্যস্ত পায়ে বিশ্রামহীন রাস্তায় হেঁটে যাচ্ছে। আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল, যার জন্য টিউশনি করাতে যেতে বেশ দেরি হয়ে গেছে আর পড়ে গেছে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির মুখে। বাহারের কালো শার্টটা ভিজে বৃষ্টির ছাটে বেশ খানিকটা ভিজে গিয়েছে। সুন্দর লম্বা চুলগুলো দিয়ে শিশির বিন্দুর ন্যায় পানি পড়ছে। বাহার চুলগুলো
যাতে যাতে শান্ত নিরিবিলি রাস্তার বেশ কিনারে টং দোকানটার সামনে দাঁড়ালো। এই রাস্তাটায় কিছুটা আলো আঁধারের মিশেলে ধোঁয়াশা চাদর জড়িয়ে আছে। বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়ছে। বাহার হাত ঘড়িটার দিকে তাকালো, বৃষ্টিতে ভিজে সেটা 5:30টার দিকে গিয়ে যে থেমেছে, আর নড়চড় হয়নি। চিত্রা মেয়েটা 2 দিন পর পরীক্ষা, অথচ সে পড়াতে যাচ্ছে না। মেয়েটা যে একটু পড়তে চায় না তাকে ছাড়া, সেটা তো তার বেশ ভালো জানা। আমার কথা ভাবছেন নাকি বাহার ভাই? বাহার চমকালো মেয়েলি কণ্ঠে, তাও পরিচিত অঙ্গনার কণ্ঠ। চমকে সে ফাঁস ফিরে তাকাতেই দেখে চিত্রার প্রাণ খোলা হাসি বিশিষ্ট মুখ। মেয়েটা লাল টকটকে ছাতাটা মাথার উপর ধরে রেখর কি সুন্দর হাসছে। বাহার অবাক কণ্ঠে বলল, তুমি এখানে কেন ভোর সন্ধ্যাবেলা? চিত্রা হাতের খোলা ছাতাটা বন্ধ করতে করতে বলল, এসেছিলাম একটু গিফট কিনতে। বাহার রাজবাড়ি কণ্ঠে ধমক দিয়ে বলল, একটু আবার কি শব্দ? ওটাই একটু হবে। আমি একটুই বলবো। শব্দটা কি সুন্দর না বলেন? আমার মতন মিষ্টি। বাহার মেয়েটার দিকে চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু এতে চঞ্চল চিত্রার কোনো হেলদোল দেখা গেল না। সে আগের ন্যায় দুলতে দুলতে বলল, আমাকে বকতে ইচ্ছে করছে? বকে ফেলুন তাহলে, আমি মাইন্ড খাবো না। আবার উল্টো পাল্টা বাক্য বলছো। মাইন্ড খাবো না আবার কি? উফ বাহার ভাই, আপনি না সবসময় টিচার টিচার ভাব দেখান। কেন আপনি টিচার ভাব দেখাবেন? আপনি তো বাহার ভাই, আপনি আমার সিনিয়র। আপনি কথায় কথায় হাসবেন, প্রশংসা করবেন, তা না আপনি কথায় কথায় দেন ধমক। চিত্রা। বাহারের ধমকের বিপরীতে চিত্রা গাল ফুলিয়ে বলল, আবার ধমক দিলেন? বাহার এবার নিজেই হেসে দিল। মেয়েটা দিন দিন একটু বেশি দুষ্ট হচ্ছে। বাহারকে হাসতে দেখে চিত্রা আনমনে বলল, জানেন বাহার ভাই, কাল আপনাদের বাড়িতে মেয়েটাকে দেখে আমি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম এবার বুঝি বাহার ভাইকে চিরতরে হারালাম। বুকের ভিতর সে কি ব্যথা! আমার ছোট্ট জীবনের এত বড় ব্যথা কখনো হবেন না তো, কথা দেন। বাহারের দৃষ্টি তখন ভেজা পথের দিকে, যে পথের পক্ষে বৃষ্টি খুব মোলায়েম গতিতে নৃত্য করছে। চিত্রা হাত বাড়িয়ে রাখলো তৃষ্ণার্ত নয়নজোড়া মেলে। তার মনে একটা বিশ্বাস ছিল, বাহার হয়তো কথা দিই। কিন্তু চিত্রার অষ্টাদশী মনকে ভীষণ বাজেভাবে ভেঙে দিয়ে বাহার ভাই কথা দিলেন না, বরং পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আগুন জ্বালিয়ে দিল। চিত্রা দেখলো প্রতিবাদ দোয়ায় চিত্রার দুঃখগুলো উঠছে। বাহার নামক মানুষটাকে ভালোবাসে সে কত দুঃখেরই না ভাগিদার হলো। চিত্রার বাড়িয়ে রাখা হাত একই অবস্থানে থাকতে থাকতে ঝিম ঝিম করে উঠল, অবশ হয়ে এলো রক্ত সঞ্চালন করা রগগুলো। মেয়েটার বুক বার করে অভিমান হলো। অবসাদটা তার স্থায়িত্ব আর টিকিয়ে রাখতে না পেরে যেই না পড়ে যেতে নিল, ঠিক সেই মুহূর্তে চিত্রা অনুভব করলো তার হাতে নরম ভেজা কিছুর আদুরে ছোঁয়া। চিত্রা পূর্ণ দৃষ্টি দিয়ে তাকাতেই দেখলো বাহার নামক গুরুগম্ভীর মানুষটা তার হাতে এক গোছা কদম ফুল তুলে দিয়েছে। তার নিজের সুবিশাল হাতটা দিয়ে চিত্রা সে অবসাদটা ধরে রেখেছে, যেন চিত্রার ভালোবাসার হার কিছুতেই হতে দিবে না মানুষটা। চিত্রা হাসলো। বাহার সিগারেট টান দিয়ে মেঘের মতন ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিতে দিতে বলল, তোমার অনুভূতি যেখানে শেষ, ঠিক সেখান থেকে বাহারের অনুভূতি শুরু। রঙ্গনা, যে অনুভূতির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে গেলে ভালোবাসা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কেবল বেকারত্ব নামক ছোট একটা থলে সেই বিরাট অনুভূতি দমিয়ে রেখেছে, তবে দাফন করতে পারেনি। শোনো মেয়ে, ঠিক যতটুকু গিয়ে তুমি ক্লান্ত হবে তারপর থেকে আমি আছি। বৃষ্টির দিনে তোমার শুদ্ধতম অনুভূতিকে প্রশ্রয় দিলাম আমি একগুচ্ছ কদমের বিনিময়ে। শোনো মেয়ে রঙ্গনা, যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক ভরসায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, ঝলবরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল ছায়ায়। যদিও তখন আকাশ থাকবে বৈরী কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, ছলকে ছলকে নাচিবে বিজলি। আরো তুমি চলে এসো এক ভরসায়।
চিত্র অপলক তাকিয়ে রইল এলোমেলো বখাটে বাহারের দিকে। কি মিষ্টি তার প্রেমের বহিঃপ্রকাশ। বিলিপ্ত নয়নজোড়া নিয়ে বনফুল তাকিয়ে আছে পথের দিকে। ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি তার অকৃপণ হাতে নিজেকে দান করছে প্রকৃতির এক ভয়ঙ্করী রূপ দেখতে সেজে। অথচ তুহিন নামক লোকটার আসার কোনো খবর নেই। মানুষটা যে কখন আসবে কে জানে। তাকে দেখার জন্য সে ছোট মনটা উথাল পাথাল ঢেউ তুলে, সেটা কি মানুষটা কখনো জেনেছে, বুঝেছে? টেবিলের সামনে মোমবাতি জোরে দাপটে কিছুটা নিবু নিবু হয়ে আসছে। বনফুল তাকিয়ে আছে জানালা বেদ করে হালকা আলো মাখানো পথের দিকে। চোখে মুখে তার তীব্র অপেক্ষা। বনফুলের সেই একদিনের অপেক্ষার মাঝে ঘরের শব্দ হলো। বনফুল কিছুটা চমকে ভিতরে তাকাতে দেখল নোঙ্গর নামক বাহার ভাইয়ের বান্ধবীটা ঘরের পর্দা খুলে জানালাটা লাগিয়ে দিচ্ছে। বনফুল ব্রু কুঁচকাল। বৃষ্টি এলে সে সারা ঘরের জানালা খুলে রাখতে পছন্দ করে। কেমন যেন ঠান্ডা হয়ে যায় রুমটা, আর বেশ শান্তি লাগে। সেই শীতল রুমটা মনে হয় স্বর্গে এসে দাঁড়িয়েছে তার দুয়ারে। অথচ রঙরাফুটা কি এর বুঝে এমন দিল? কাল বাইয়ার আদেশে মেয়েটাকে নিজের ঘরে থাকতে দিয়েছিল। কয়েকটা দিনের জন্য নাকি বেড়াতে এসেছে সে, তাই বনফুলের ঘরেই হলো তার ঠিকানা। এবারে সবচেয়ে সুন্দর রুমটাই বনফুলের রুম। কিছুটা মাঝারি আকারের রুম, দেয়ালে সুন্দর সুন্দর ডিজাইন আঁকা, পুরনো দিনের কারুকার্য শোভিত একটা কাঠের আলনা আর খাট আছে যা সদা পরিপাটি থাকে, আর সুন্দর একটা পড়ার টেবিলও, দুটো চেয়ার আছে। পুরো ঘরে জিনিসপত্র বলতে এতটুকুই। আর একটা বিশাল আয়না লাগিয়েছে মেয়েটা নিজ উদ্যোগে, তাও ভীষণ সুন্দর ডিজাইন করা রং দিয়ে। তার ঘরটাকে সেই নিজ অবস্থানে সর্বোচ্চ সুন্দর রাখার চেষ্টা করেছে। আর সেই প্রিয় রুমে আরেকজন নিজের নাক গলাচ্ছে, সেই করাই পছন্দ হবে। তবে বনফুল মেয়েটা ভীষণ ঠান্ডা মেজাজেরও ভদ্র বলে মুখের উপর কাউকে কিছু বলে না। যেমন একটা জানালা আটকে দেওয়াতেও বললো না, কেবল নীরবে একবার সেদিকে তাকিয়ে আবার রাস্তায় ধ্যান দিল। নোঙ্গর মেয়েটা বিছানা ঝাড় দিতে দিতে বনফুলের উদ্দেশ্য বলল, বনফুল, তোমার কাছে কোনো উপন্যাসের বই আছে? বনফুল রাস্তার দিকে তাকিয়ে উত্তর দিল, না, একটাও নেই। না আপু। মেয়েটা হতাশার শ্বাস ফেলল। শট করেই কিছু মনে পড়তে বলল, বাহার ভাইয়ার আছে? বনফুল এবার তাকালা নোঙ্গরের মুখ পানে। সাদামাটা একটা মেয়ে নোঙ্গর, গালে কপালে রয়েছে অসংখ্য দাগ, অথচ কণ্ঠটা ভীষণ মিষ্টি। বনফুল হুট করেই বলে উঠল, তুমি গান গাইতে পারো তাই না? নোঙ্গর বোধ হয় কিছুটা চমকালো, বেশ প্রশংসা করে বলল, তুমি কিভাবে বুঝলে বলো তো? বনফুল নিজেদের মতন করে বলল, আমি সব বুঝি। এবার বলো তো তুমি গান গাইতে পারো কিনা? নোঙ্গর প্রশ্নের উত্তরে উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ সে পারে। বনফুল যেই না আবদার করবে তাকে যেন গান শোনানো হয়, ঠিক সেই মুহূর্তে দীক্ষার সুমধুর সুর তার কানে ঠেকল। অপেক্ষা শব্দটা ভীষণ মিষ্টি যখন আমরা জানি অপেক্ষাটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু যদি এটা অনির্দিষ্টকালের জন্য হলেই গলার কাটা হয়ে যায়। নোঙ্গরকে কিছু বলতে না দিয়ে বনফুল ছুটে যায় নিচে। নোঙ্গর অবাক চোখে কেবল তাকিয়ে থাকে। সওদাগর বাড়িতে বসেছে রাতের খাবারের আয়োজন। বিশাল বড় টেবিলে এক কোণ হতো অপর কোণা অবধি মানুষ পরিপূর্ণ। সওদাগর বাড়ির সবচেয়ে সুন্দর নিয়ম, তারা রাতের খাবার সকলে একসাথে খায়। এই নিয়ম কখনো এলোমেলো হয়নি আর হবেও না। তবে আজ চিত্রা বাহির থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, যার দরুন সবাই তাকে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছে। অবশেষে তুহিন ভাই যখন ডাকলো, তারপর মেয়েটা উঠল। ঘুম ঘুম চোখে টেবিলে এসে বসতে সবার খাওয়া শুরু করলো। নুরুল সওদাগর ভাতের লোকমা মুখে দিয়ে প্রায় ঠেস মেরেই বলল, তোমার বোধহয় স্বভাবেই সময়ের কাজ সময়ে না করা, অদ্ভুত মেয়ে ছেলে। চিত্রা আর চোখে বাবার দিকে তাকালো। মুনিয়া বেগম মাছের বাটিটা নিয়ে স্বামীর পাশে দাঁড়ালেন। কিছুটা পিসপিস করেই বললেন, তোমার সবসময় এমন না করলে চলে না? নুরুল সওদাগর জবাব দিলেন না। চিত্র গুমগুম চোখে ভাত মুখে তুলল। মুনিয়া বেগম মাছের বিরাট মাথাটা
স্বামীর পাতে দিতে নিলে নুরুল সওদাগর হাত দিয়ে থামিয়ে দিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, আমাকে মাছের পেটি দাও, মাথা খাবো না রাত করে। মুনিয়া বেগম অবাক হলেন, অবাক কণ্ঠে বললেন, কবে থেকে তুমি আবার পেটি খাওয়া শুরু করলে? নুরুল সওদাগর বোধ হয় বিব্রত বোধ করলেন স্ত্রীর কথায়, তাই কিছুটা মিছে রাগ দেখিয়ে বললেন, দিলে দাও, না দিলে যাও। চিত্রা বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তবে মাথাটা আমাকে দাও মা। হ্যাঁ হ্যাঁ খাও, মাছের মাথা খাও, তবু আমার মাথা খেও না। বাবার ধমকে চিত্রা আবারও চুপ হয়ে গেল। তুহিন বিরক্ত চোখে একবার বাবার দিকে তাকালো, আর কোনো কথা হলো না। চিত্রা খাবার শেষ করে ওঠার সময় বাবার হাতে একটা বক্স এগিয়ে দেয়। মিনমিন কণ্ঠে বলে, হ্যাপি বার্থডে আব্বু। নুরুল সওদাগর মেয়ের দিকে অবিশ্বাস্যকর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চিত্রা ততক্ষণে চলে গিয়েছে নিজের ঘরে। নুরুল সওদাগর বাক্সটা খুলে দেখলেন সিলভার কালারের বেশ সুন্দর একটা ঘড়ি। নুরুল সওদাগর তা দেখে আহ্লাদে মেতে উঠলেন। মুনিয়া বেগমকে দেখিয়ে কেমন বাচ্চামো করে বললেন, দেখো মুনি, দেখেছ মেয়েটা কেমন অবাক করে দিল। তোমরা তো মনেও রাখো না আমার জন্মদিনের কথা। মেয়েটা কেমন পাগলি দেখলে। আজ শুক্রবার, নুরুল সওদাগরের জন্মদিন উপলক্ষে আজ বাড়িতে কিছুটা খুশির আমেজ। জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে, সেটা অবশ্যই রান্নাবান্নার দিক দিয়ে। আর আশ্চর্য রকমভাবে আজ চিত্রারও জন্মদিন। বাবা মেয়ের একই দিনে জন্মদিন। রান্নাঘরে সকল রমণীগণ। উপর থেকে বেশি আসছে রবীন্দ্রসঙ্গীত। খুব সম্ভবত তুহিনের রুম থেকে গানটা বাজানো হচ্ছে। ছেলেটা ভীষণ গানপ্রিয়, ধীর আওয়াজে রবীন্দ্রসঙ্গীত শুনবে সবসময়। কোনো ক্লান্তি নেই। সময়টা আজ খুব বেশি না, মাত্রই 7টা বাজে। মিন্ময়দের, বাহারদের, চিত্রার ফুফুর পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছে। বিদায় রান্না বান্নারা সাপটা বেশি। বাড়ির এই 3 নারী বাদে সবাই মোটামুটি ঘুমে। ছুটির দিনে সবাই একটু বেলা করে উঠতেই পছন্দ করে। মিন্ময় সকালেই উঠে গোসল সেরে নিয়েছে। শুভ্র রঙের একটা পাঞ্জাবি শরীরে ছাপিয়ে বাহিরের বের হয়ে এলো। এই সময় রাস্তা বেশ ফাঁকা থাকে, হাঁটতে বেশ দারুণ লাগে। আর শুক্রবারে তুহিনের সবচেয়ে পছন্দের কাজই হলো সকালবেলা হাঁটতে বের হওয়া। বিল্ডিং পেরিয়ে রাস্তায় নামতে বনফুলের হাসি হাসি মুখটা চোখে পড়ল, সাথে নোংরা আছে। তুহিন ক্ষীণ হেসে ভ্রু কুঁচকাল, কোমল কণ্ঠে বলল, বনফুল যে এখানে কি? মেয়েটা হাসতে হাসতে বলল, তোমার সাথে হাঁটতে যাব, নিবে? তুহিন হাসলো। মেয়েটা কেবল আজ না, প্রায় সবসময় এই বায়নাটা করে, তবে আজ ভিন্নতা আছে। আজ মেয়েটার হাসির বিস্তৃতি বেশি, চঞ্চলতা বেশি, সাথে আবার আরেকজন মেয়েও আছে। খুব বেশি ভুল না হলে এটা বাহার ভাইয়ের সে বান্ধবী, যাকে নিয়ে বাড়িতে টুকটাক কথা শুনেছিল। তুহিনকে চুপ থাকতে দেখে বনফুল আবার বলল, নিবে না আমায়? নিবে না কেন, চলো। বনফুল ঘাড় কাত করলো। নোংরের হাতটা শক্তপোক্ত করে ধরে হাঁটা শুরু করলো বনফুল। হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম হওয়ার পর বনফুল তুহিনকে বলে উঠলো, তোমার সাথে পরিচয় করিয়ে দেই, চলো। এটা নোংর আপু, আমাদের অতিথি। আর নোংর আপু, এটা সীতাবাগের বড় ভাই তুহিন। নোংর বিনীত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। তুহিনও সুন্দর করে সালামের জবাব দিল। আবারও হাঁটতে শুরু করলো। নোংর এবার প্রায় ফিসফিস করে বনফুলকে বলল, আচ্ছা বনফুল, একটা কথা বলো তো। বনফুল প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি আপু? তুহিন ভাইয়া সীতাবাগের ভাইয়া, কিন্তু তোমার কি বলো তো? বনফুল থেমে গেল, চোখ বড় বড় করে তাকালো নোংরের দিকে। খানিকটা লজ্জাও পেলাম। তামতা করে বলল, কি কে বলছো? না না, কিছু বলিনি, আমরা তো কিছু বুঝিই না। বনফুল লজ্জায় লাল হয়ে গেল, আর নোংর তা দেখে খিলখিল করে হেসে উঠল। পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতির মাঝে প্রেম অন্যতম বোধ হয়। দুপুর হতে জমজমাট আয়োজন চলছে। টেবিল জুড়ে সুস্বাদু খাবারের ঘ্রাণে ভরে গেছে চারপাশ। অথচ চিত্রা শাড়ি পরে পড়ার টেবিলে বসে আছে, কারণ আজকের দিনেও বাহার ভাই নামক লোকটা তাকে পড়াতে এসেছি। কি অদ্ভুত!
চিত্রা পা দুলাতে দুলাতে বাহার ভাইয়ের দিকে তাকালো। কতক্ষণ তাকিয়ে থাকতে থাকতে বলল, বাহার ভাই, মা বলেছে আজ আমার সাথে ভাত খেতে। চিত্রার কথায় ব্রু কুঁচকালো বাহার। চিত্রার রুম থেকে যেতে নিয়েও ফিরে তাকালো। বেশ কিছুটা অবাক হয়েই বলল, কেন? তোমার সাথে ভাত খাবো কেন? আমাদের বাড়িতে কি ভাতের টান পড়েছে? কারণ আজ চিত্রার জন্মদিন। আর চিত্রা চায় বাহার ভাই তার পাশে বসুক, একসাথে খাবার খাক। বাহারকে কথাটা বলার পরও বিশেষ হেলদোল দেখা গেল না লোকটার ভেতর, বরং সে বেশ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, না, পারবো না খেতে। আমার জন্য আমার আম্মু হয়তো ভাত নিয়ে বসে আছেন, তুমি খেয়ে নাও। আমার আরেকটা টিউশনিও আছে এখন। আজ আমার জন্মদিন বাহার ভাই, অন্তত আজকের দিনটা তো আমার কথা রাখতেই পারেন। ধনির দুলালি বলে আজ জন্মদিন তোমার কাছে যতটা জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে, আমার কাছে ঠিক ততটাই অতিরিক্ত ভাড়াবাড়ি মনে হচ্ছে। পড়াটা পড়ে রেখো। চিত্রা কিছু বলার আগে লোকটা গটগট পায়ে বেরিয়ে গেল। একরাশ হতাশা আর মন খারাপ নিয়ে টেবিলে মাথা নামিয়ে নিল সে। তার বুকে কষ্ট হচ্ছে, কিন্তু সে অভ্যস্ত এসবই। সে জানে বাহার ভাই এমন, আর তার এমন বাহার ভাইয়ের প্রতি এক আকাশ সমান টান। ক্লান্ত পরিশান্ত শরীরটা নিয়ে যেই না বাহার ভাই খাবার টেবিলে বসেছে, ঠিক সেই মুহূর্ত কোথা থেকে ছুটে এসে দপ করে তার সামনে ছেড়ে বসে পড়ে গোলগাল ফর্সা মিষ্টি চেহারা চিত্রা। আরামে বসে পা নাড়াতে নাড়াতে রান্নাঘরের ভিতরে থাকা বাহারের মায়ের উদ্দেশ্যে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, চাচি, খাবার দাও, আমি এসেছি। রান্নাঘর থেকে তৎক্ষণাৎ ডালের বড়ার প্লেটে নিয়ে বেরিয়ে এসে টেবিলের উপর রাখলো বাহারের মা আয়েশা খাতুন। অবাক কণ্ঠে বলল, কিরে, আজ না তোর জন্মদিন? তোদের বাড়িতে দেখলাম ভালো মন্দ রান্না হলো, বনফুলও তো তোদের বাড়িতে, আর তুই কিনে এখানে এসেছিস ডাল ভাত খেতে? আমি যদি না আসি তবে তোমার ডালের বড়াটা কে খাবে শুনি? আমার পছন্দ বলেই তো বানিয়েছ। দেও দেখি তাড়াতাড়ি, আমার খিদে পেয়েছে তো। আয়েশা খাতুন বেশ যত্নের সাথে দুজনকে ভাত বেড়ে দিলেন। তারপর আবার রান্নাঘরে চলে গেলেন ডিম ভাজতে। চিত্রা ডিম ভাজাও বেশ প্রিয়। বাহার ততক্ষণে ভাত মাখিয়ে মুখে নিয়েছে। চিত্রা ফিসফিস কণ্ঠে বলল, আমাকে এক লোকমা খাইয়ে দেন না। কেন, তোমার প্লেটে নেই খাবার? বাহারের সন্ধিয়ান দৃষ্টি চিত্রার দিকে। চিত্রা মন খারাপ করে বলল, একটু খাইয়ে দিলে কি হয়? আমার হাত খসে পড়ে যাবে। হয়েছে শান্তি, এবার নিজে খাও। আপনার মতন মানুষ আমি বাপ দাদার 14 গোষ্ঠীতে দেখিনি। দেখবি কিভাবে? তোমার বাপ দাদার 14 গোষ্ঠীতে সবগুলো এক একটা অকাজের মানুষজন। একদম খারাপ কথা বলবেন না ওদের নিয়ে। খান আপনার খাবার আপনি। আজ আপনার সাথে খাবো বলে নিজের বাসা থেকে লুকিয়ে এসেছি আপনার বাসায়। নিজের মনের ইচ্ছে নিজে পূরণ করি আমি, আর আপনি কিনা এত পাষাণ। আল্লাহ ভুল করে আপনাকে মনের জায়গায় ইট বোধ হয় দিয়ে দিছে, আর তোমাকে ব্রেনের জায়গায় গোবর। বাহারের খোঁচা মারা কথায় চুপ হয়ে গেল চিত্রা। সে সত্যি সত্যি আর খাবারগুলো ছুঁয়ে দেখল না। খাবার প্লেট সামনে নিয়ে বসে রইল থ মেরে। চোখে অশ্রু টলমল করছে। বাহারের খাবারও প্রায় শেষ দিকে। পাষাণ লোকটার এমন কাঠিন্যতা মেনে নিতে না পেরে যেই না চিত্রা উঠতে নেবে, ঠিক সেই মুহূর্তে ভেসে এলো মানুষটার গম্ভীর কণ্ঠ, খাবার ফেলে রেখে কোথায় যাচ্ছ? এগুলো আমার ঘুষের টাকার খাবার না, কষ্টের টাকায় রোজগার করা। চুপচাপ খাও। বিশাল মন খারাপের স্তূপ জমা হলো চিত্রার মনে। মাথা নিচু করলো সে। অশ্রু লুকানোর বৃথা চেষ্টা করলো, অথচ ভাতের পাতে গড়িয়ে পড়লো অশ্রু। বাহার ভাই আজও তার অভিমান বুঝলো না। কথাটা ভাবতে কান্না ঠেলে আসলো চিত্রা। ঠিক সেই মুহূর্তে তার মুখের সামনে এক লোকমা ভাত দিল কেউ। চিত্রা অবাক চোখে তাকাতেই দেখলো বাহার ভাই কপাল কুঁচকে ভাত ধরে আছে তার মুখের সামনে।
প্লেটের শেষ লোকমাটা। চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে বাহার গম্ভীর কণ্ঠে বলল, নেও মুখে, খাবার ফাতে কেউ কাঁদুক তা আমার পছন্দ নয়। এতক্ষণে আসছে খাওয়াতে। হ্যাঁ করবে নাকি আমি উঠে যাব? চিত্রের সঙ্গে সঙ্গে হা করলো। লোকমাটা অনভিজ্ঞ হাতে বাদ দিল চিত্রার মুখে। কিছুটা খাবার লেপটে গেল মেয়েটার ঠোঁট জুড়ে। খিলখিল করে হেসে উঠল চিত্রা। তা দেখে বাহার গা ছাড়া ভাবে বলল, অত খুশি হওয়ার কিছু নেই, আমার পেট ভরে গিয়েছিল বলে দিয়েছি তোমায়। চিত্রা কথার বিপরীতে মুখ বেঁংসি দিয়ে নিজের প্লেট থেকে খাবার খাওয়া শুরু করলো। বাহার হাত ধুতে গিয়ে মাকে আরেকটু তাগাদা দিল জলদি করে ডিম ভেজে দেওয়ার জন্য। মেয়েটা ডিম ছাড়া খেতে পারে না। হাত মুছতে মুছতে যেই না বাহার নিজের ঘরে যাবে ঠিক তখনই পেছন থেকে চিত্রার ডাক ভেসে এলো, বাহার ভাই। কি? আমি কিন্তু সত্যি সত্যি আপনাকে ভালোবাসি। বাহার হাসলো, ঠাট্টা করে বলল, এই বয়সে যেটাকে সত্যি সত্যি ভালোবাসা মনে হয়, প্রাপ্ত বয়সে সেটা কেবল পাগলামো মনে হবে। তাহলে আপনি অপেক্ষা করুন, প্রাপ্ত বয়সেও যে আমি আপনাকে ভালোবাসবো তা না হয় দেখিয়ে দিব। নিষিদ্ধ জিনিসের প্রতি তোমার বড্ড যোগ রঙ্গনা, তাতে কি? বাহার স্মিত হেসে উত্তর দিল, জ্বলে যাবে রঙ্গনা। আগুন যদি আপনি হন আমি নির্দ্বিধায় ফুটতে রাজি। বাহার হাসলো, গুনগুন করে বলল, ভুল করেও ভুলকে নিও না বেছে, খালি হাতে ফিরতে হবে দিন শেষে। চিত্রার ফ্ল্যাটে যেন একটা আনন্দ উৎসব লেগে গেল। পুরো ফ্ল্যাট জুড়ে অতিথিদের মেলা। চিত্রা বাহারদের বাড়িতে খেয়ে আবার ছুটে এসেছে নিজের বাড়ি। সময়টা ঠিক বিকেল। আকাশ কমলা রাঙা রং জড়িয়ে আছে নিজের বক্ষ মাঝে। মিন্ময়ের পরিবারের সকলে এসেছে কেবল শাহাদাত আর তার বউ বাদে, কারণ তারা হানিমুনে গিয়েছে। ওহি চাঁদনি, চিত্রা, বনফুল, নোঙ্গর, মিন্ময় সহ বাকি বড় সদস্যরা ড্রয়িং রুম জুড়ে বসে আড্ডা দিচ্ছে। চিত্রা বনফুলকে ঠাট্টা করে এক একটা কথা বলছে, আর মেয়েটা লজ্জায় নুইয়ে যাচ্ছে। তার মধ্যে বাড়ির সবচেয়ে ভদ্র ঠান্ডা ছেলেটা ঘর থেকে বেরিয়ে এলো। একদম সোজা হয়ে বাবার সামনে দাঁড়িয়ে অন্যান্য দিনের তুলনায় বেশ ঝলমলে হেসে বলল, আব্বু, বড় আব্বু, আজকে আপনাদের একজনের সাথে পরিচয় করাবো, যদি আপনারা অনুমতি দেন। নুরুল সওদাগরও তার বড় ভাই আফজাল সওদাগর তুহিনের দিকে চাইল। আপাতত সে মধ্যমণি হয়ে গেছে। আফজাল সওদাগর হেসে বললেন, হ্যাঁ করাও পরিচিত। কে সে? সকলের কৌতূহল দৃষ্টি যখন তুহিনের দিকে, তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। তুহিন মুচকি এসে দরজা খুলতেই একটা অসম্ভব সুন্দর রকমের মেয়ে চোখে পড়ল সবার। তুহিন মেয়েটার হাত ধরে ভেতরে এসে হাসি প্রশস্ত করে বলল, ও নিরু, তোমাদের ছেলের প্রিয় মানুষ, তোমাদের বংশের হবু বউ। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী অংশ খুব শীঘ্রই আসবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।